আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং দেখছেন। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন ইয়াসিন ভাইয়া। ওয়ালাইকুম ক্লিয়ার আসসালাম, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি জি, আপনার 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 ভয়েস ক্লিয়ার। আচ্ছা, আমি আসলে লং টাইম পরে মিটিং এ আসা কিছু চেম্বারের ব্যস্ততা সবকিছু নিয়ে আসলে টাইমটা ম্যানেজ করাটা ডিফিকাল্ট। তো ওপেনিং স্পিকারে ও যে আপনার ওর নাম যেন কি আসলে, ওর স্পিচ গুলো ভালো ছিল, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শর্টলি বলি টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট কেন। টিকটক বলেন, টিকটকটাকেও কাজে লাগানো যায়, সবকিছুই কাজে লাগানো যায়, বাট ছোট বয়স থেকে আমি আমার চাইল্ডদের একটা জিনিস টিচ করাই, ওদেরকে বলি যে তোমরা এখন স্বাধীন থাকবে না, তোমরা থাকবে এখন পরাধীন। তাহলে একটা স্টেজে গিয়ে তুমি স্বাধীনতা গেইন করতে পারবে। স্বাধীনতা বলতে আমি এখন যা চাচ্ছি তা করব, একটা আহ 12 বছরের বাচ্চা ও যেটা চাচ্ছে সেটা করবে না। ও হচ্ছে ও পথ অনুসরণ করবে, অথবা ও ও মানে মানবে হচ্ছে ওর টিচার প্যারেন্টস কে। আহ মনোযোগ থাকবে পড়ালেখার দিকে, পরাধীন থাকতে হবে। ঠিক আছে? এই টাইমটাতে যখন লাইফ এস্টাবলিশড করার সময় হয়, সেটা বিজনেস হোক স্টাডি হোক, অবশ্যই পরাধীন থাকতে হবে। যারা পরাধীন থাকে প্লাস ধরেন নিজের যা ইচ্ছা ওইটাকে প্রায়োরিটি না দিয়ে গার্ডিয়ানের কথাটাকে প্রায়োরিটি দেয়, ওদের সাকসেস অবশ্যই আসে। আমি বলি একটা সময় গিয়ে তুমি স্বাধীন হতে পারবা, বাট যখন ইউটিলাইজেশনটা প্রপারলি হয় না তখনই কিন্তু সাকসেসটা আসলে ডিফিকাল্ট হয়। এটা এটা আমার পয়েন্ট অফ ভিউ, অথবা আমার পার্সোনাল লাইফের যেই সাকসেসটা আমার প্রফেশনাল লাইনে এটা আমি ফিল করি স্টিল নাও। আর ট্রেনিং এর ব্যাপার যেটা, আপনারা যারা ডিএকশনে আছেন অনেক লাকি, কারণ এত সবকিছু সবকিছু রেডি করা গোছানো। আমাদের ফাউন্ডার একটা লিম, উনি প্রোডাক্ট গুলা এমন ভাবে রিসার্চ করেছেন, এটা একটা এডুকেটেড মানুষেরই পসিবল বোঝা। আদারওয়াইজ আপনারা কিন্তু হ্যাঁ বেনিফিট জানতেছেন বলতেছেন, কিন্তু আমরা যারা এডুকেটেড আছি, এডুকেটেড মানুষের সেক্টরটা যখন খুব বেড়ে যাবে ডিএকশনে, একটা রিভলিউশন ক্রিয়েট করা পসিবল। বাট এখানে অনেক ঘাটতি আছে, যেটা আমার কাছে খুব কষ্ট লাগে, কারণ এক একটা প্রোডাক্ট এত এক্সিলেন্ট কাজ করে। একটা ডাক্তারই কিন্তু রিসার্চ গুলা বুঝবে, ঠিক আছে, গবেষণাগুলা ভিতরের গুলা পড়ে কোনটা কোন সেলে কোন কোষে ধরে কিভাবে কিভাবে কাজ করতেছে, এটা একটা ডাক্তারের পক্ষে, অথবা মাইক্রোবায়োলজিস্ট, রিসার্চার, বিজ্ঞানী, হোমিওপ্যাথিক যারা আছে ওরাই কিন্তু বুঝবে, যদি সেটাতে টাইম ইনভেস্ট করে প্রোডাক্টটাতে। ঠিক আছে? তো সেজন্য হচ্ছে আমি ইজি বলি কেন, দেখেন আমি যে নলেজটা প্রোভাইড করতেছি এটা আপনারা কোথাও পাবেন না, কারণ আমি অনেক রিসার্চ করে নিজের নিজের কিছু পেশেন্টের উপরে, অথবা কন্টিনিউয়াস রিসার্চের মাধ্যমে ডাক্তার লিমের প্রচুর ভিডিও প্রোডাক্টের ব্যাপারে খুঁজে 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 খুঁজে, কারণ আমার তৃষ্ণাই হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে বেশি বেশি জানা। একটা আমরা যখন আমাদের লাইনে একটা ট্রেনিং করতে চাই, একদিনে 20,000, 30,000, 40,000, অনেক সময় 1.5 লাখও লাগে, যখন ফরেনার একজন ডক্টর এসে ট্রেন আপ করায় ডাক্তারদের। তাহলে আপনাদের এখানে টাকাটা কি লাগতেছে? আমাকে কি কেউ টাকা দিচ্ছে এই মিটিং গুলো করার জন্য? জাস্ট মেসেজে লিখেন তো যে আমাকে কেউ টাকা দিচ্ছে কিনা, আমি টাকা নিচ্ছি কিনা। নিচ্ছি না কিন্তু। হুম। তাহলে এই গভীরতাটা মানে এইগুলাও এত ইজিলি অ্যাক্সেস জিনিসগুলো পাওয়ার পরেও প্রোডাক্ট রেডি, সিস্টেম রেডি, হ্যাঁ, রিসার্চ করে প্রোডাক্ট, তারপরেও যারা বিজনেস করতে পারে না, আসলে ওদের দ্বারা কিছুই সম্ভব না। পড়ালেখা করলেও বেশি দূর আগাতে পারবে না, কারণ এত সুন্দর বিজনেস পড়ালেখারও প্রয়োজন হয় না, আপনার এডুকেশনের প্রয়োজন হয় না। যে কোনো কেউ সাকসেস হতে পারতেছে ডিএকশনে। এডুকেশন ছাড়া সাকসেসের হিস্ট্রি বেশি, সেটা আপনারা ঘাটাঘাটি করে দেখেন। এডুকেটেড মানুষ এখানে হয়তোবা সেক্টরটা খুব কম, বাট ওরা কেন পারতেছে? প্রোডাক্টের কোয়ালিটিফুল প্রোডাক্ট, সিস্টেম ভালো, রিসার্চ করা পণ্য, এবং যেভাবে বলতেছে জিনিসটা কিন্তু ওভাবেই রেজাল্টটা আসতেছে প্রতিটা প্রোডাক্টের। তো আমার আসলে এখানে থাকা প্লাস ধরেন ধরে রাখার একমাত্র কারণ হচ্ছে আমি আসলে প্রোডাক্টের প্রতি অনেক ফ্যান। ডিএকশনের মোটামুটি হয়তোবা মালয়েশিয়াতে থাকলে আমি প্রতিটা প্রোডাক্টই ইউজ করতাম, কিন্তু এমন প্রোডাক্ট আমি বাংলাদেশে আনছি যেটা আগে চিনেও নাই কেউ, ইউজও করে নাই। আমি ইউজ করে প্রথমে আমি নিজে ইউজার হয়ে এটার প্রত্যেকটা রিসার্চ দেখি। এক একটা রিসার্চ করতে আমার 3 থেকে 4 দিন সময় লেগে যায়, কারণ এটা সম্পূর্ণ ইংলিশে থাকে, সেটা থেকে বের করে ইনফরমেটিভ কথাটা বাংলাতে ট্রান্সলেট করা ডিফিকাল্ট। সেই জন্যই বলি আপনারা খুব লাকি।
যে প্রোডাক্ট নলেজটা আপনারা এত সুন্দরভাবে পাচ্ছেন, প্লাস প্রত্যেকটা পণ্যই সবচেয়ে মজার ব্যাপার, মানে আমার কাছে ভালো লাগে যে প্রত্যেকটা প্রোডাক্ট রিসার্চ করে, আমি যেই প্রোডাক্টটা আমি ইউজ করতেছি ওইটা দিয়ে আমি সার্চ দিচ্ছি, দেখতেছি প্রতিটা প্রোডাক্ট নিয়েই হয়তোবা ডক্টর লিমের না, বাট বিভিন্ন জায়গায় এই হার্বাল জিনিসগুলো নিয়ে অলরেডি রিসার্চ আছে, অ্যাপ্লাই করা হয়েছে আহ, মানুষের উপরেও, আর মেইনলি গবেষণাগুলো ইঁদুরের উপরে করা হয়, দেন হচ্ছে হিউম্যান ট্রায়াল দেওয়া হয়। তো গবেষণা ছাড়া আমাদের কোনো প্রোডাক্ট নাই, সেজন্য নির্দ্বিধায় ইউজ করতে পারেন। আহ আর আমি এখন স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি, দেখি শেয়ার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, জি জি, লিডার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। প্রোডাক্ট তো আসলে অনেকগুলো আছে। এখন ধরেন প্রোডাক্ট নিয়ে যদি কথা বলি, আসলে একটা প্রোডাক্ট নিয়ে দেখা যাবে আমার পুরা মিটিং চলে যাবে, বাট আমি চেষ্টা করতেছি কম সময়ের ভিতরে কতটুকু প্রোভাইড করা যায়। আচ্ছা, আজকে আমি নতুন দুইটা প্রোডাক্ট নিয়ে স্টার্ট করব, তারপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল গুলো আপনারা সবাই জানেন, বাট নতুন দুইটা প্রোডাক্ট নিয়ে বলার কারণ হচ্ছে এগুলার কিছু খুব মানে এক্সিলেন্ট কিছু বেনিফিট আছে, যেটার জিনিসটা হয়তো বা অনেকেই জানে না। এটা দেখেন, একটা ক্যাপসুল, সম্ভব এটা মালয়েশিয়াতে পাওয়া যায়, বাংলাদেশে রিসেন্টলি আমি যার কাছ থেকে প্রোডাক্ট আনি ওনাকে দিয়ে আমি আনাইছি। এটা নিয়ে 2-3 মাস যাবত আমি অনেক গবেষণাগুলো দেখে দেখে দেখলাম যে না, আসলে এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা অনেক ইফেক্টিভ হবে। হ্যাঁ, কারণ রেগুলার প্রোডাক্ট গুলো আপনারা মোটামুটি সবই জানেন, আহ জানাও আছে যে কোনটার কি বেনিফিট। এটা হচ্ছে একটা ক্যাপসুল, যেটা কিনা সহজ বাংলা ভাষায় যদি বলি আমি, এখানে আদা আর হলুদ ইউজ করা হয়েছে, বাট স্পেশালি এটা স্পেশাল কেন, কারণ হচ্ছে এখানে যেই আদাটা ইউজ করা হয়েছে, সাইন্টিফিক নেমটার, ওইটা মেইনলি ইন্দোনেশিয়াতে ইউজ হয় এবং অনেক ধরনের ডিজিজের এগেইনস্টে সেটা ফাইট করে। ডাক্তার জাহাঙ্গীর কবিরের পেজে একটা, উনি তো মেইনলি হার্বাল প্রোডাক্ট নিয়ে কাজ করে, তো ওনার একটা পেজ, ওনার একটা প্রোডাক্ট আছে মেইনলি জয়েন্টের পেইনের জন্য দেওয়া হয়, হাঁটুর ব্যথা, ডায়াবেটিসের পেশেন্ট যাদের থাকে, কারকিউমা হেলদি গার্ড এই টাইপ একটা নেম। তো ওইটাতে আমি দেখলাম যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, সেখানে হলুদ দেওয়া, প্লাস হচ্ছে আদা দেওয়া, তারপর হচ্ছে কালিজিরা, আমাদের যেটা ব্ল্যাক কিউমিন প্লাস ডিএক্সেনের, ওগুলার মিক্সচারে। এবং এটার কিন্তু রিভিউ ভালো বলতে, আমার বাবা নিজে খাচ্ছে, আহ আব্বুকে বললাম যে আপনার আসলে হাঁটুর ব্যথাটা কতটুকু ইমপ্রুভ, বলতেছে আগে থেকে বেটার। তো এটার ইনগ্রেডিয়েন্টস গুলা দেখলাম যে উনি তো মেনলি ন্যাচারাল জিনিস নিয়ে কাজ করে। তা আমি আমি যখন বাহিরের কোনো কিছু দেখি তখন দেখি যে আসলে ডিএক্সেন এই জিনিসগুলো আছে কিনা। কালিজিরা তো আমাদের আছেই, ব্ল্যাক কিউমিন প্লাস, বাট সব হাঁটুর ব্যথা যে ভালো হবে সেটা না। আপনার আগে বুঝতে হবে, পেশেন্টের হিস্ট্রিটা নিতে হবে, যে আসলে তার অস্টিওপোরোসিস অথবা জয়েন্ট পেইন অথবা হাঁটুর কি মাঝখানের ঝিল্লিটার প্রবলেম হয়েছে কিনা, জয়েন্টের মধ্যে এক ধরনের জেলির মতো পদার্থ থাকে, ওইটা কি, নাকি হাড় ক্ষয়, নাকি অতিরিক্ত ওয়েট, নাকি আনকন্ট্রোল ডায়াবেটিস, ওই জিনিসটা বুঝতে হবে। তো এখানে যেই দুইটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া, কারকিউমা লঙ্গা, মানে এটা হচ্ছে সাইন্টিফিক বৈজ্ঞানিক নাম, বাংলাতে এটাকে হলুদ বলে, এবং হাই কোয়ালিটির। এবং এই যে কারকিউমা লঙ্গা, হলুদ তো আমরা বাঙালিরা সবাই চিনি, ইন্ডিয়ানরাও চিনি, বা অনেকে বলতে পারে যে না আমি তো হলুদ এমনি খেতে পারি, হ্যাঁ খেতে পারেন, বাট এই যে কারকিউমা লঙ্গা, এই স্পিসিসটা, এই প্রজাতিটা নিয়ে হিউজ রিসার্চ আছে, যে এটা কি কি কাজে কাজ করে। অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে, অ্যান্টি ইনফ্লামেটরি, প্রদাহ, প্রদাহ মানে ধরেন জয়েন্টের ব্যথা, গায়ে ব্যথা, বিভিন্ন জায়গায় ইনফেকশন হওয়ার চান্স থাকে, হ্যাঁ, বডির লাংসে ইনফেকশন, অ্যাজমা, স্কিনে ইনফেকশন, ব্রণ, এগুলো হচ্ছে ইনফ্লামেটরি বিভিন্ন ডিজিজ। হ্যাঁ, এটাকে অ্যান্টি ইনফ্লামেটরি মানে ইনফ্লামেশনের বিপরীত। অ্যান্টি অক্সিডেটিভ, অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে আহ এটার কারণে অনেক ধরনের ডিজিজ হয়। সহজ এক্সাম্পল হচ্ছে ফ্রি রেডিক্যাল থেকে যে ডিজিজ গুলা প্রডিউস, এখন কিন্তু কমনলি এগুলা হচ্ছে চারদিকে আপনি চুল পোড়া, গায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, কম বয়সে বিভিন্ন ধরনের ডিজিজ, যেটা আসলে হওয়ার কথা না। এগুলা মেনলি কেন হয়, ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল গুলো হয়। ফ্রি রেডিক্যাল গুলা বডিতে যদি আপনি রিমুভ করতে চান, এক্সারসাইজ, ভালো খাবার প্রয়োজন।
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটিটা হলুদ করে। অনেকে কিন্তু এখন রেগুলারই ডাক্তার জাহাঙ্গীর কবিরও তো বলে থাকেন হলুদের পানি, হলুদের ইয়ে খাওয়া। তো এই যে এই প্রোডাক্টটার মধ্যে হলুদ আছে যেটা কিনা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি দিবে, অ্যান্টি ওবেসিটি এন্ড কার্ডিও প্রোটেক্টিভ অ্যাক্টিভিটি। অ্যান্টি ওবেসিটি মানে যদি খালি পেটে ক্যাপসুলটা খাওয়া হয়, আহ যাদের খুব মোটা হওয়ার চান্স থাকে, মোটা হলেই কিন্তু মোটা সকল রোগের আড্ডাখানা, সবসময় মনে রাখবেন। পেটে ফ্যাট, তারপরে পুরো বডি মোটা হয়ে যাওয়া, যে না আমি আগে মোটা ছিলাম না, পেটটা বের হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে? কোলেস্টেরল হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, তারপর হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, যেটা থেকে ডায়াবেটিস হয়। হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি নাই, কিছু নাই, পেট মোটা, শরীর মোটা, সেই জন্য তার ডায়াবেটিস হচ্ছে। এটার ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যান্টি ওবেসিটি। ওবেসিটি মানে মোটা হতে দিবে না, এটা যারা খাবে। কার্ডিও প্রোটেক্টিভ ওই একই কথা, যেহেতু সে ওবেসিটিটাকে প্রোটেকশন দিচ্ছে। হার্টের জন্য এই কারকিউমা লঙ্গা, যেটা এটা খুব ভালো একটা ন্যাচারাল একটা হার্বাল। ঠিক আছে। মেটাবলিক ডিসঅর্ডার, মেইনলি আমরা ডায়াবেটিসটাকে, বাট কোন ক্ষেত্রে যারা খুব মোটা হয়ে যাচ্ছে ওইসবের ক্ষেত্রে সবার যে খেতে হবে তা না। অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি এক্সিলেন্ট। আমি যখন এটা রিসার্চ দেখলাম যে অ্যান্টিভাইরাল কোন কোন ভাইরাসের এগেনস্টে কাজ করে, এটা বলার মতো না যে কি পরিমাণ ভাইরাসের এগেনস্টে এটা কাজ করতেছে। সেই জন্য আমি কোভিডে দেখতাম দেশের বাইরে ইউএসএ তে বলা হতো আপনারা হলুদ রসুন ফ্রাই করে খান, কাঁচা হলুদ খান, ইমিউনিটি বুস্ট আপ করে। ঠিক আছে। তাও আবার সব হলুদ না, যে সব হলুদ খেলেই যে আপনার হবে তা না। স্পিসিসটা দেখতে হবে, প্রজাতিটা আসলে এটা কি মেডিসিনাল প্রপার্টি, এটার কি খুব বেশি আছে না কম আছে। মেডিসিনাল প্রপার্টি কাদের বেশি থাকে? যেই জিনিসগুলা নিয়ে রিসার্চ আছে। তো এই যে হলুদের এই প্রজাতিটা কারকিউমা লঙ্গা, এটার মেডিসিনাল প্রপার্টি অনেক বেশি। ঠিক আছে। ডিপ্রেশন অ্যাংজাইটিতে কাজ করে। অ্যান্টি অ্যাজমা খুবই এক্সিলেন্ট একটা জিনিস। অ্যান্টি অ্যাজমা, অ্যান্টি ডায়াবেটিক মানে ওই একই কথা ঘুরে ফিরে আসে, যেহেতু ওবেসিটিটাকে কন্ট্রোল করতেছে। ওবেসিটি মানে মোটা হওয়াটাকে কন্ট্রোল করতেছে। সেই ক্ষেত্রে আপনি যদি আহ এইটা সবসময় রেগুলার খান, তাহলে আপনার ওবেসিটি, মোটা হওয়ার চান্সটা অনেকখানি কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্টটা ডেভেলপ করতে দেবে না। থার্ড স্টেজে কি হবে? আপনার ডায়াবেটিস হওয়াটাকে না হওয়া থেকে প্রিভেন্ট করবে। হ্যাঁ, অ্যান্টি মাইক্রোবিয়াল ইফেক্ট। সেই জন্য কোথাও যদি কেটে যায়, যাদের বয়স এখন ধরেন 50, ওদের ফ্যামিলিতে যদি মা থাকে, জিজ্ঞেস করবেন যে আগে কেটে গেলে, ছিঁড়ে গেলে কি করা হইতো? হলুদ দেওয়া হইতো। এক্সিলেন্ট কাজ করে অ্যান্টি মাইক্রোবিয়াল। কাটা ওন, প্রেগনেন্ট ধরেন যাদের সিজার হয়েছে, অথবা নর্মাল ডেলিভারি বাচ্চা হয়েছে, ওদেরকেও কিন্তু হলুদ দেওয়া হয়। সেক্ষেত্রে এটা কিন্তু এক্সিলেন্ট, এবং এটা গবেষণার কথা, এটা আমার কথা না। অ্যান্টি মাইক্রোবিয়াল ব্রণের ক্ষেত্রে, ব্রণ এক ধরনের মাইক্রো অর্গানিজম দিয়ে হয়, ব্যাকটেরিয়া দিয়ে হইতে পারে, ফাঙ্গাস দিয়ে হতে পারে। তো সেই ক্ষেত্রে ব্রণের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। ঠিক আছে। এটার হিলিং প্রপার্টিটা খুব স্ট্রং। হলুদের হিলিং মানে যে কোনো জায়গার একটা ঘা শুকানোর ক্ষেত্রে, আহ নিউমোনিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। লিউকোরিয়া হচ্ছে একটা ফিমেলদের একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম, যেটা কিনা সাদা স্রাব যেটা বলা হয় খুব বেশি ভাঙে। সেই ক্ষেত্রে এটা খুব এক্সিলেন্ট কাজ করে। তারপর হচ্ছে আহ ফোড়াতে কাজ করে, জন্ডিসে কাজ করে। অনেকে বলে জন্ডিস হইলে হলুদ খাওয়া যাবে না। নো, ইটস এ রং আইডিয়া। হলুদ যদি এই ক্যাপসুলটা খাওয়ানো হয় জন্ডিসের রোগীদের, খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট আসবে। ঠিক আছে। কফের মধ্যে খুব ভালো কাজ করে। পিম্পলস, ব্রণে, যদি সেটা মাইক্রো অর্গানিজম মানে ব্যাকটেরিয়া দিয়ে হয়, ফাঙ্গাস দিয়ে হইলে সেক্ষেত্রে আবার আমাদের গ্যানোডার্মা লুসিডাম রেশিম আশ্রমে যেতে হবে। তো ওই ব্রণটা আসলে বুঝতেও হবে যে তার ব্রণটা কি দিয়ে হচ্ছে। তার কি হরমোনাল জনিত কারণে, নাকি তার ব্যাকটেরিয়ার কারণে, নাকি তার ফুড হ্যাবিটের কারণে, নাকি ফাঙ্গাসের কারণে। ঠিক আছে। সেই জন্য অনেকে প্রোডাক্ট দিচ্ছে বাট বেনিফিট পাচ্ছে না। একমাত্র কারণ ইমপ্রপার হিস্ট্রি টেকিং। মানে আপনি তার পুরা লাইফ সাইকেল ফুড হ্যাবিট হিস্ট্রিটা প্রপারলি না নেওয়ার কারণে আপনার প্রোডাক্টটা কাজ করতেছে না। প্রোডাক্ট ভালো, বাট আপনার বুঝতে হবে কাকে কোনটা কি পরিমাণে দিতে হবে। ব্লাড পিউরিফায়ার হিসেবে কাজ করে হলুদ। খালি পেটে যদি খাওয়া এই ক্যাপসুলটা, আমি যেহেতু আমি নিজে শুরু করছি, আমি দেখলাম যে এটা আসলে খালি পেটে খেলেই বেটার, একটা ভালো একটা রেজাল্ট আসে। ঠিক আছে। অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড পেইন, জয়েন্ট সোয়েলিং, এগুলাতেও খুব ভালো কাজ করে। কিভাবে? এগুলা মানে কি? ব্যথা, ব্যথা মানে প্রদাহ, প্রদাহ মানে ইনফ্লামেশন। তো বডির ভিতরে রক্তের মধ্যে যেই ইনফ্লামেশন, প্রদাহর যেই সেল গুলা, মার্কার গুলা থাকে,
বুঝেন? তাহলে এটা কিভাবে কাজ করতেছে? অনেকে আপনাকে কোয়েশ্চেন করতে পারে, আরে হলুদে অথবা হলুদ আদার ক্যাপসুল আমার ব্যথা কিভাবে কমাবে? আপনাকে ওইটা বলতে হবে যে আমার ইনফ্লামেটরি মার্কার গুলাকে রিডিউস করে সেলুলার লেভেলে কাজ করতেছে। ঠিক আছে? তো এইটা গেল একটা উপাদান। আরেকটা হচ্ছে আরেকটা উপাদানের নাম এখানে হচ্ছে কারকিউমা জেনথুরিয়াম। এটা হচ্ছে সায়েন্টিফিক নেম। এটাকে ইন্দোনেশিয়াতে আসলে ইন্দোনেশিয়ান জিঞ্জার বলা হয়। মেইনলি ইন্দোনেশিয়াতে এটা ভালো হয় এবং ইন্দোনেশিয়াতে হিউজ পরিমাণে এটা মেডিসিনাল প্রপার্টি এত বেশি সেজন্য এটা ইন্দোনেশিয়াতে ইউজ করা হয়। ঠিক আছে? ইন্দোনেশিয়াতে এটা বেশি ইউজ করা হয়। তো এই দুইটার কম্বিনেশনে আমাদের ডাক্তার লিম এটা আবিষ্কার করেছেন এবং এটা আর ওইটার মানে ওই হলুদ আর এই জিঞ্জার যেটা ওয়ান টাইপ অফ ইয়েলো কালার জিঞ্জার এটা ইন্দোনেশিয়ান। এটা কিন্তু ইন্দোনেশিয়াতে যেটা বলা হয় টামুলাকাওয়া এইরকম একটা সম্ভবত স্পেলিংটা বলা হয়। আর বাংলাতে অনেকটা এটা দেখতে আদার মতো। আদা প্রজাতির একটা উদ্ভিদ এটা। ঠিক আছে? তো এটা হচ্ছে কিসে কিসে মেনলি এটার হিউজ বেনিফিট আছে, এখানে আসলে অনেকগুলা লেখা আছে। তা আমি রিসার্চে দেখলাম, মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে অনেক রিসার্চ আছে। হ্যাঁ, আপনি আদা খেতে পারবেন, বাট এই ভ্যারাইটির আদা তো ইন্দোনেশিয়ার আদা তো আপনি বাংলাদেশে পাবেন না। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে যাদের ক্ষুধামন্দা থাকে, স্টমাক ইলনেস থাকে, ডায়রিয়া হচ্ছে, ডিসেন্ট্রি হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, হ্যাঁ হুটহাট করে, হ্যাঁ ব্লাডি ডায়রিয়া মানে বাথরুমের সঙ্গে তার রক্ত যাচ্ছে। ঠিক আছে? ডিসেন্ট্রি, তারপরে হচ্ছে চাইল্ড ছোট বাচ্চাদের যদি খুব ঘন ঘন জ্বর থাকে, জ্বর উঠে মানে সে হচ্ছে তার ইমিউন কম্প্রোমাইজড, সে তার বডির যে ফিভার হলে জ্বর হলে যে সেলগুলো রেসপন্স পাওয়ার কথা ওই সেলগুলো উইক, তো সেই ক্ষেত্রে ওই বাচ্চাদেরও আমরা এটা দিতে পারি। ঠিক আছে? হেমোরয়েডস আর পাইলসের রোগীদের ক্ষেত্রেও আমরা দিতে পারি এটা। আর গাইনোকোলজিক্যাল যেটা আমরা বলতাম লিউকোরিয়া, অনেকেই আমাকে আমি এই 1.5-2 বছরে অনেক হিউজ পেশেন্ট পাইছি যাদের লিউকোরিয়ার প্রবলেম, সাদা স্রাবের। সেটার জন্য আমি আসলে কিছু নিয়ম দেই। দেন হচ্ছে এই ক্যাপসুলটা রোজেলা স্পিরুলিনা সাজেস্ট করে থাকি লিউকোরিয়াতে। আর খুব বেশি প্রবলেম হলে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু প্রপার হিস্ট্রি টেকিংটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন তার লিউকোরিয়াটা হচ্ছে। সিজারের রোগীদের দেওয়া হয়, সিজার হওয়ার পর যেন তার ওই জায়গাতে কোনো ইনফেকশন না হয়। নর্মাল ডেলিভারির পরেও এই ক্যাপসুলটা খুব দিলে খুব ভালো কাজ করে। ম্যালেরিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এগুলা সবই হচ্ছে রিসার্চের কথা, আমি যেগুলো বলতেছি সবগুলোই রিসার্চের কথা। মেটাবলিক সিনড্রোম মেনলি হচ্ছে আমরা ডায়াবেটিসটাকে বলি, ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। আর অ্যান্টিব্যাকটেরিয়াল একটা ফাংশন আছে। ব্যাকটেরিয়া মানে কি, আপনার বডিতে ইনফেকশন হচ্ছে, অনেকে যে কাশ হয়ে বুকে কফ হয়ে ইনফেকশন হয়ে গেছে বলে না, তো এটা হচ্ছে ইনফেকশন আসলে বিভিন্ন কারণে হয়। তো ব্যাকটেরিয়া দিয়ে যে ওখানে হবে, এটা তাহলে এক্সাম্পলটা কি, কোন কোন ক্ষেত্রে? ডেন্টাল প্লাক, কারো মুখে যদি প্লাক জমে, ময়লা জমে, স্তর হয়ে যায়, যেখানে আমরা স্কেলিং বলি, ঘন ঘন জমে যাদের, বারে বারে তো স্কেলিং করা পসিবল হয় না, সেই ক্ষেত্রে এটা খেতে পারে। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল একটা ফাংশন আছে। ফুডবর্ন ইলনেস মানে যাদের ফুড পয়জনিং হওয়ার একটা চান্স থাকে, ঘন ঘন ফুড পয়জনিং হয়ে বাইরে খেতে পারে না, ওদের ক্ষেত্রেও এই ক্যাপসুলটা খেলে তার ইমিউন সিস্টেমটা মানে ব্যাকটেরিয়ার এগেনস্ট, এই ব্যাকটেরিয়া গুলার এগেনস্টে ফাইট করবে। স্কিন ডিজিজ, হ্যাঁ স্কিন ডিজিজের ক্ষেত্রে আসেন, এইখানে মজার ব্যাপার হচ্ছে চামড়াতে তো আসলে বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে, অনেক স্কিন ডাক্তারই আসলে ডায়াগনোসিস করতে পারে না, এতটা কঠিন। কারণ আপনি একটা রোগীকে নিয়ে যখন গবেষণা করবেন, তার 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 স্কিনের যে প্রবলেম অথবা তার বডির যে প্রবলেম, এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে হিস্ট্রি নিয়ে নোট ডাউন করে সার্চ করে প্রোডাক্ট দিবেন, তখন কিন্তু রেজাল্টটা ইফেক্টিভ হবে। এখন আসেন এই ক্যাপসুলটা স্কিনের কোন ইনফেকশনের ক্ষেত্রে, কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, জীবাণুটার ক্ষেত্রে কাজ করে। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস মানে এটা হচ্ছে একটা সায়েন্টিফিক নেম, এটা ডাক্তার ছাড়া কেউ বুঝবে না। তো আমি সহজ বাংলা ভাষায় বলি, এই ব্যাকটেরিয়া দিয়ে কি কি স্কিন ইনফেকশন হতে পারে? ফোড়া, ফোড়া হয় বডির বিভিন্ন জায়গায়, হয় হিপে হয়, হেয়ার ফলিকলে হয়, পুজ হয়ে যায়, হ্যাঁ মাথার মধ্যে হচ্ছে যে সারা মাথা ভর্তি আমার ফোড়া, হেয়ার ফলিকল থেকে হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন যারা খুব লং স্ট্যান্ডিং এক জায়গায় থাকে, খুব ঘামে, হ্যাঁ টাইট কাপড় পরে রাখা লাগে, ঘামতেছে, ওদেরও আবার এই ফোড়া হওয়ার চান্স থাকে। এই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসটা হচ্ছে মেইনলি রেসপন্সিবল। তো সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটা যদি আমরা তাদেরকে রেগুলার খেতে দিই, এই ব্যাকটেরিয়ার এগেনস্টে খুব ভালো কাজ করবে। ঠিক আছে? নিউমোনিয়ার ক্ষেত্রে কাজ করে। নিউমোনিয়া হচ্ছে এক ধরনের শ্বাসকষ্ট, বাট বুঝতে হবে কোন ধরনের নিউমোনিয়া। এটা আর আমি ডিটেলসে গেলাম না, বাট এটা অনেক অনেক ডিটেলসে যেতে হবে। যে ক্লেপসিয়ালা নিউমোনিয়া, এটা এক ধরনের
মাইক্রো অর্গানিজম, এটা দিয়ে যাদের হবে ওই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। টিবিতে কাজ করে, টিউবারকুলোসিস, হ্যাঁ, অনেকে বলে না টিবির জন্য কি আছে, ডায়রিয়াতে কাজ করে, ইকোলাই দিয়ে খুব বেশি বেশি স্টুল পাস হচ্ছে, টাইফয়েডে কাজ করে, একনিতে তো বললাম, ব্রণের আসলে ধরনটা বুঝতে হবে যে কোন ধরনের ব্রণে এটা কাজ করতেছে। হুম কিছু ফাঙ্গাসের ক্ষেত্রেও কাজ করে। আহ তারপর হচ্ছে আপনার গল ব্লাডারের স্টোন রিমুভ করার ক্ষেত্রে এটা কাজ করে, বাট এটা হচ্ছে স্টোনের যদি সাইজটা ছোট থাকে, ঠিক আছে। তাহলে দেখেন, নেইল ইনফেকশন, স্কিন ইনফেকশন তো বললাম। তাহলে এই প্রোডাক্টটার কি পরিমাণ, হিউজ পরিমাণে বেনিফিট আছে। এবং হেপাটোপ্রোটেক্টিভ মানে লিভারের জন্য খুব ভালো। হুম তারপরে হচ্ছে নিউরো প্রোটেক্টিভ, নার্ভ মানে স্নায়ু, ঠিক আছে। নেফ্রো প্রোটেক্টিভ মানে কিডনির জন্য ভালো, ঠিক আছে। স্কিন প্রোটেক্টিভ তো আমি স্কিন সম্পর্কে আলোচনা করলাম। কিডনির রোগীরা অথবা ডায়াবেটিস রোগী, লিভারের পেশেন্ট রেগুলার এটা খেলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। অনেকে থাকে যে না, আমি আরজিজিএলটা নিতে পারতেছি না, সেক্ষেত্রে আমি সাজেস্ট করি যে খুঁজে দেখি যে আসলে কমের ভিতরে ভালো কোনটা রেগুলার খেতে পারবে। এটা হচ্ছে রেগুলার খাওয়ার একটা জিনিস। আর একটা হচ্ছে স্পিরুলিনা খাবে, সেকেন্ড হচ্ছে ব্ল্যাক কফি রেগুলার খেতে পারে, ঠিক আছে। এবং অ্যালার্জি, স্কিনের প্রবলেম কিন্তু এখন মানে খুবই কমন একটা ডিজিজ সারা বাংলাদেশে। দেশের বাইরে আমি জানি না, বাট বাংলাদেশে একদম কমন একটা ডিজিজ। এখন আসেন আরেকটা যে প্রবলেম, এটা নিয়ে আমিও মনে হয় গ্রুপে অনেক কথা বলেছি, একদিন আমি একটা ভয়েসও দিয়েছিলাম, বাট এটা আজকে আনার উদ্দেশ্য হচ্ছে এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। এটা যে কি একটা মিরাক্কেল মাশরুম, এই মাশরুম ছাড়া আমার চলে না অ্যাগারিকাস। হ্যাঁ, আরটিজিএল সম্পর্কে আপনারা সবাই জানেন আরটিজিএল হচ্ছে যারা খুব ইমিউন কম্প্রোমাইজড। আবার ডায়াবেটিস পেশেন্টকে যে একবারে দিয়ে দিবেন তা না। অনেকে যেটা ভুল করে, তার ডায়াবেটিস অনেক বেশি, ইনসুলিন বেশি, কিন্তু তার প্রপার হিস্ট্রিটা না নিয়ে প্রোডাক্ট দেয়। আর ডিজিএল এমনিতেই দামি একটা প্রোডাক্ট, তখন কাজ করে না, রোগী হতাশ হয়ে যায়, বিজনেসে পজিটিভ হয় না, অথবা কন্টিনিউ করতে চায় না, দামি জিনিস নিতে চায় না। তো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে তাকে আমি কোন জিনিসটা দিব। কমের ভিতরে খুব ইফেক্টিভ রেজাল্ট হবে, ওভাবে আসলে একটু রিসার্চ করে নিলে ভালো। তো এখানে যেই রোদে অ্যালার্জি, রক্তে অ্যালার্জি, এগুলোর অনেক কারণ আছে। আর্টিকেরিয়া বলা হয়। স্কিন অ্যালার্জির অনেক ধরনের আছে, এই যে ছবিগুলোর মধ্যে এরকম দেখবেন। এটা শীতেও হতে পারে, গরমেও হতে পারে, কিচেনে গেলেও হতে পারে। মেইনলি এটা দেখা যায় কি, এটাকে বলা হয় আর্টিকেরিয়া। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার কিন্তু কোনো সলিউশন বিশ্বে নাই, ওয়ার্ল্ডে নাই। এবং এটার যে ইনজেকশন, সেটা যে কি পরিমাণে এক্সপেন্সিভ। বাহির থেকে থাইল্যান্ড, মানে খুব থাইল্যান্ড আর একটা জন্য কোন দেশ আমার আসলে খেয়াল নাই, ওখান থেকে বাহির দেশ থেকে গিয়ে ইনজেকশনটা দিয়ে আসা লাগে, বাট তারপরও রোগী ভালো হয় না, ডিপ্রেশনে ভুগে। যে আমি এত টাকা খরচ করতেছি, আমার কিন্তু এই ডিপ্রেশন থেকে তখন আবার অন্যান্য ডিজিজ অ্যারাইজ করে, ডায়াবেটিস, প্রেশার, ফ্যামিলিতে একটা ফ্যামিলি ইস্যু, ফ্যামিলির অশান্তি, মানে সবকিছু মিলিয়ে একটা ডিজিজই কত কিছু যে একটা ফ্যামিলিতে ইম্প্যাক্ট করে, যখন যে এটার সলিউশন পাওয়া যায় না, ঠিক আছে। তো এইখানে এই অ্যাগারিকাসটা আপনাকে ম্যাজিক্যাল কিছু রেজাল্ট দিবে। এই রোদে অ্যালার্জি মানে রোদে যাদের গেলে এরকম হচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, এটা রেগুলার খেলে একদমই থাকবে না। যেটা আমার 3-4টা পেশেন্ট আছে, একটা পেশেন্ট অলরেডি উনি থাইল্যান্ড থেকে চিকিৎসা করে এসেও রেজাল্ট পাচ্ছিল না, দেন ওনাকে আমি এগুলো সাজেস্ট করি, এখন উনি কিন্তু বেটার আছে। আমার 4th নাম্বার পেশেন্ট চলতেছে, ওনাকে আরজিজিএল দিয়ে আমি শুরু করি, দেওয়ার পর একটু অ্যালার্জি বেড়ে যায়। দেন আমি ওনাকে বললাম এখন আপনি অ্যাগারিকাসটা অ্যাড করেন, কারণ অ্যাগারিকাসটা অ্যাড না করলে উনি কখনোই এই অ্যালার্জি থেকে উতরাইতে পারবে না, সারা জীবন আরজিজিএল খেলেও লাভ হবে না, ঠিক আছে। তো এই যে অ্যাগারিকাস ব্রাজিল, এটা মেইনলি মালয়েশিয়াতে হয়। এটা অন্য কোনো জায়গায় হয় না। প্রথম প্রোডাক্টও মেইনলি মালয়েশিয়াতে, অন্য জায়গায় হয় না। আহ বিশ্বের অন্য কোনো কান্ট্রিতে আমার মনে হয় না। এটা মেইনলি মালয়েশিয়াতে, অন্য দেশে হয়তো বা ইউকে তে থাকতে পারে, কানাডাতে থাকতে পারে। তো এটা কি করে, প্রথমে হচ্ছে ডিক্রিজ ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন আসেন ইনসুলিন রেজিস্ট্যান্স কি, অনেক মোটা যারা হয় তাদের কি হয়, ডায়াবেটিস ডেভেলপ করে। ইনসুলিনের ঘাটতির কারণেই তো মেইনলি ডায়াবেটিস হয়। তো ইনসুলিন রেজিস্ট্যান্সটা অনেক মোটা যারা দেখবেন, অথবা ঘাড়টা খুব কালো, আর্মের নিচে খুব কালো, তখন বুঝতে হবে একটা সাইন যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে। অতিরিক্ত ফ্যাট, ফুড হ্যাবিটও ভালো না, অতিরিক্ত খাওয়ার কারণেও তো অনেকে ডায়াবেটিস হয় না। তো ওইসব ক্ষেত্রে এই মাশরুমটা খুব ভালো কাজ করে। অবশ্যই খালি পেটে খেতে হবে, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা যদি কমায়
তাহলে কি হবে? ডায়াবেটিসও ডেভেলপ করবে না। ঠিক আছে? ইমিউন সিস্টেম স্ট্রং করে। ইমিউন সিস্টেম স্ট্রং বলতে এখানে হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকার মেইনলি যে ইমিউনিটি সেল গুলা থাকে ওগুলা খুব স্ট্রং করে দেয়। হ্যাঁ, এখানে মেইনলি অনেক ক্যান্সারের এগেনস্টে এটা ফাইট করে। মেইনলি ফিমেলদের কিছু ক্যান্সার থাকে, ব্রেস্ট ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, এগুলোর ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। এবং রক্তে যে অ্যালার্জি বলা হয়, আইজিই বলে, আমাকে বলে না, অনেকে বলে না যে আমার রক্তে অ্যালার্জি, রক্তে অ্যালার্জি থেকে কিন্তু অ্যাজমা, নিউমোনিয়া, দেন হচ্ছে আপনার এই যে স্কিনের যে অ্যালার্জি বললাম, মুখে বিভিন্ন এবং শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া, এগুলো কিন্তু হয়। হ্যাঁ, এবং মানুষ ওষুধ খাচ্ছে, দিচ্ছে, কোনো লাভ হচ্ছে না। এই ক্ষেত্রে এই মাশরুমটা ম্যাজিকের মতো কাজ করবে। ফাইট ক্যান্সার, ক্যান্সারকে কিভাবে ফাইট করে এটা আমি নেক্সট আসবো। ব্লাড কোলেস্টেরল লেভেলটাকে কন্ট্রোল করে। ঠিক আছে? তো এটা হচ্ছে অবশ্যই খালি পেটে খেতে হবে। ডাইজেস্টিভ এন্ড সার্কুলেটরি ডিসঅর্ডার, ডাইজেস্টিভ মানে আমরা মেনলি ডায়াবেটিসটাকে ধরা হয়। আবার হজমে যাদের প্রবলেম থাকে, আইবিএস এর প্রবলেম থাকে, ইরিটেবল বাউল সিনড্রোম, খুব ম্যাজিকের মতো কাজ করে। বাট আপনার বুঝতে হবে আইবিএস এর কোন আইবিএস, টাইপ 1, টাইপ এ, বি, সি থাকে আইবিএস এর। ইরিটেবল বাউল সিনড্রোম অনেকের থাকে, বাট অনেকের কিন্তু না বোঝার কারণে চোখ বন্ধ করে কিছু প্রোডাক্ট দিয়ে দেয়, যে মাইক্রোবেজি দিয়ে দেয়, আরজিজিএল দিয়ে দেয়, মরিনজি দিয়ে দেয়, বাট কাজ করতেছে না। আপনার বুঝতে হবে তার কোন টাইপের আইবিএস। ঠিক আছে? তাহলে হ্যাঁ, ডাইজেস্টিভ এন্ড সার্কুলেটরি ডিসঅর্ডার, পেপটিক আলসার এন্ড অস্টিওপোরোসিস, এক্সিলেন্ট একটা প্রোডাক্ট। আমার এক পেশেন্ট একদমই সে পাগলের মানে সে হচ্ছে মানে এগারিকাস শেষ হওয়ার আগে আগেই আমাকে বলে সে হচ্ছে ভেজিটেরিয়ান, হিন্দু, ভেজিটেবল ছাড়া কিচ্ছু খায় না, বাট হাঁটুর প্রচন্ড ব্যথা ওনার। ওনাকে আমি স্পিরুলিনা আর এগারিকাস দিছি। উনি এতটা উপকার পাইছে, উনি আমার কাছ থেকে নিয়ে ওনার কিছু রিলেটিভ সিলেটে থাকে একজন, আরেকজন হচ্ছে ঢাকাতে, ওনাদেরকে পাঠাইছে। বাট আমি ওনাদের হিস্ট্রিটা আগে নিয়ে নিছি। সব হাঁটু ব্যথা যে চলে যাবে তা না, হিস্ট্রি টেকিংটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওনার বডিতে ইনফ্লামেটরি মার্কার অনেক বেশি ছিল, সেই জন্য ওনার অস্টিওপোরোসিসটা ও। আর মেইনলি হচ্ছে এগারিকাসটা কি করে, কক্স টু একটা এনজাইম আছে। ধরেন আমরা যখন হাঁটুর ব্যথা হয়, কোমরের ব্যথা হয়, ডাক্তারের কাছে গেলে কি দেয়, ইটোরিক্স দেয়, নেপ্রোসিন দেয়। এগুলো হচ্ছে কিডনির জন্য খুবই ভয়ানক একটা ড্রাগ, যেটা কক্স 2 এনজাইম বডির ভিতরে থাকে, সেটাকে ইনহেবিট করে, বন্ধ করে দেয়, তখন ব্যথাটা কমে যায়। হ্যাঁ, ভেরি ব্যথার ওষুধ খাইছি, ভালো হয়ে গেছে। কিন্তু আসলে তো সে তো আপনার আবার স্টমাকের ক্ষতি করতেছে, লাংস এর ক্ষতি করতেছে। শ্বাসকষ্টের রোগীদের আপনি ইটোরিক্স দিতে পারবেন না। তো এইটা কি দেখেন, এটা কিন্তু শ্বাসকষ্টের রোগীর জন্য ভালো, ইনসুলিন রেজিস্ট্যান্সও কমাচ্ছে, আপনার অস্টিওপোরোসিসও ভালো করতেছে, পেপটিক আলসারও ভালো করতেছে। আবার আমরা যখন একটা পেইন কিলার খাচ্ছি তখন কিন্তু আবার গ্যাস্ট্রিকে বেড়ে যাচ্ছে, আবার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগতেছে। গ্যাস্ট্রিকের ওষুধ যখন আমরা আবার বেশি খাই, তখন আবার কি স্টমাকে একটা ক্যান্সার হওয়ার চান্স থাকে। তাহলে আপনারা কি খাবেন? ওষুধ খাবেন না সাপ্লিমেন্ট খাবেন? এইভাবে আপনি যখন একজনকে বোঝাতে পারবেন, পজিটিভ করতে পারবেন, ইনশাল্লাহ অবশ্যই সে ইউজ করবে। কারণ মানুষের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে সুস্থতা, এটা নিজের হোক, ফ্যামিলির হোক। ঠিক আছে? ফাইট ইমোশনাল এন্ড ফিজিক্যাল স্ট্রেস। হ্যাঁ, ওয়েট লস তো অবশ্যই করবে, যেহেতু এটা ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমাচ্ছে, ওয়েটের, তারপরে হচ্ছে আপনার কোলেস্টেরল কমাচ্ছে। এর সবকিছু আসলে একটার সাথে একটা কোরিলেটেড। ঠিক আছে? দেখেন, এটা একটা গবেষণা। এই পাবমিড হচ্ছে এমন একটা সাইট, এমন একটা জায়গা যেখানে আসলে মানে অথেন্টিক গবেষণাগুলো ঢুকে। সেখানে দেওয়া আছে যে ডায়েটারি সাপ্লিমেন্ট উইথ এগারিকাস ব্রাজিল এক্সট্রাক্ট প্রিভেন্ট ডায়েট ইনডিউস ওবেসিটি এন্ড ইনসুলিন রেজিস্ট্যান্স ইন রেট। মানে এটা সহজ বাংলা ভাষায় বলি, ডায়েট ইনডিউস মানে যারা অতিরিক্ত খাওয়া দাওয়া, ফাস্ট ফুড, রিচ ফুড খাচ্ছে, ওদের অনেক সময় ডায়াবেটিস ডেভেলপ করে। এই পেশেন্টদের ক্ষেত্রে যদি আপনারা এগারিকাস দেন, সেটা হচ্ছে তার ডায়াবেটিসটা ডেভেলপ করবে না, করলেও কন্ট্রোলে চলে আসবে, ইনসুলিন রেজিস্ট্যান্সটাও। ঠিক আছে? এই এগারিকাস ব্রাজিলের এটা আরেকটা গবেষণা। এটা কি করতেছে, ন্যাচারাল কিলার সেল, টি সেল, প্লাজমা সেল, ম্যাক্রোফেজ, এগুলো হচ্ছে সব শ্বেত রক্তকণিকার সেল। এই সেল রিলেটেড যত ডিজিজ আছে, ওই ডিজিজ গুলাকে এই এই মাশরুমটা আপনার কন্ট্রোল করতেছে। এখন কোশ্চেন থাকতে পারে আপনাদের যে আসলে এগুলো তো আমরা বুঝি না, এগুলা আসলে কি কি ডিজিজ কন্ট্রোল করে। হুম, মেনলি হচ্ছে লিউকোমিয়া এক ধরনের ব্লাড ক্যান্সার, এইটার ক্ষেত্রে কাজ করতেছে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়ার এগেনস্টে অনেকে দেখবেন যে ঘন ঘন তার ইনফেকশন হচ্ছে, হ্যাঁ, ঘন ঘন তার ভাইরাস দ্বারা আক্রমণ হচ্ছে, হ্যাঁ, ঘন ঘন তার ভাইরাল ফিভার হচ্ছে। তার মানে কি, তার যেই
হোয়াইট ব্লাড সেলের যে এনকে সেল, টি সেল, প্লাজমা সেল, ম্যাক্রোফেজ, এগুলো হচ্ছে পুয়ার। এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে ওইসব পেশেন্টদেরও আপনারা এই মাশরুমটা দিতে পারেন। এবং বিভিন্ন ধরনের টিউমারের এগেনস্টে, ক্যান্সারের এগেনস্টে এটা ফাইট করে। লিউকোমিয়া বললাম, ব্রেস্ট ক্যান্সার আছে, জরায়ুর ক্যান্সার আছে, ইভেন আমার একটা আছে জরায়ুতে, তার টিউমারের সাইজ ছিল ওনার 9 সেন্টিমিটার। ঠিক আছে, আর জিজিএল ওনাকে আমি দিয়েছিলাম। হচ্ছে ওনার পুরো হিস্ট্রি দেখলাম। হিস্ট্রিটা ইম্পর্টেন্ট কেন, তখন আপনি হচ্ছে প্রপার প্রোডাক্ট প্রপার ওয়েতে সাজেস্ট করতে পারবেন। তো ওখানে ওনাকে আমি যেটা দিলাম, জরায়ুতে 3টা বড় বড় টিউমার সিস্ট, মানে বিশাল বড় সাইজ। উনি ফিজিক্যালি ফিট না, হার্টে পালপিটেশন, বহুত ঝামেলার পেশেন্ট ছিল। তো ওনাকে ডিল করা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল, আর আমি সবসময় চ্যালেঞ্জ নিতে লাইক করি, লাভ করি। সেজন্য আসলে ওইটা নিয়ে ঘাটাঘাটি করিও বেশি। তো ওনাকে যেটা আমি দিলাম আরটিজিএল টিউমার থেকে আসলে ওখানে যাওয়া, যেন আপনারা বুঝতে পারেন যে জরায়ুতে যদি কারো খুব বিনাইন টিউমার থাকে, বিনাইন মানে যেটা ক্ষতি করবে না, বডিতে ছড়ে যাবে না, তাকে মৃত্যুর দিকে ঠেলে নিবে না, ওই ধরনের টিউমার। তো ওনাকে আমি আরটিজিএল, তারপরে হচ্ছে ম্যাংকোডো মালয়েশিয়ার যেটা ননি ক্যাপসুল, রোজেলা, আর হচ্ছে স্পিরুলিনা দিলাম। টিউমারের সাইজ 4-5 মাস পরে বড় হয়ে গেল, নিয়ে আসলো। আসার পর ওনাকে আমি পজিটিভ করার চেষ্টা করলাম যে আপনার চারদিকে যেই ইনফেক্টেড টিস্যু গুলো আছে সবগুলা নিয়ে সাইজটা বড় হয়েছে, আপনার সবগুলাকে একত্রে করে নিয়ে আসছে, আস্তে আস্তে শ্রিঙ্ক করে ছোট করে নিয়ে আসবে। আবার উনি 8-9 মাস পরে আসলো, প্রোডাক্ট কন্টিনিউ চলতেছে। ওনার ফিজিক্যালিও উনি অনেক ফিট, সেই জন্য ওনার একটা ট্রাস্ট বিল্ড আপ হয়েছে যে ওনার আসলে আগে পালপিটেশন ছিল, কোনো কিছুতে এনার্জি পেত না, তলপেট ভারী হয়ে থাকতো। মানে একটা মা যখন বাচ্চা ক্যারি করে পেট যেমন ভারী হয়ে থাকে, বারে বারে বাথরুমে যাওয়া লাগতো, এগুলো অনেক কিছু ওনার কন্ট্রোলে চলে আসছে, সেই জন্য আসলে ওনার ট্রাস্ট বিল্ড আপ হয়েছে। তারপরে ওনার টিউমারের সাইজ আমি দেখলাম যে 5-এ চলে আসছে, উনি তো অনেক হ্যাপি হ্যাপি। তারপরে ওনাকে আমি যে জিনিসটা উইথড্র করে দিলাম, সেটা রোজেলাটা উঠিয়ে ওনাকে এগারিকাস দিয়েছি আর জিজিএল দিয়েছি। আর ননিটা, কারণ ননি হচ্ছে স্ট্রং একটা অ্যান্টি ক্যান্সার, প্লাস হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, ব্যথাটাও প্রচুর কমায়। তো আলহামদুলিল্লাহ উনি বেটার আছে। ওনাকে আমি আবার বলছি 6 মাস পরে আবার আপনি আমার কাছে আসবেন। তো এটা হলো 2টা প্রোডাক্টের ব্যাপারে আসলে আমার, যেটা নিউ প্রোডাক্ট এবং অনেকেই জানে না, বাট এটা আসলে খাওয়া উচিত। এবং এই এগারিকাসটা কিন্তু একটা ভিটামিন ডি ভালো একটা সাপোর্ট দেয় যাদের ভিটামিন ডি ল্যাকিংস থাকে। হ্যাঁ, ভিটামিন ডির অভাবে কিন্তু অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় হয়, শ্বাসকষ্ট হয়, ফিমেল এবং মেলদের কিছু কিছু জায়গায় ক্যান্সার ডেভেলপ করে। সো এটাকে সান মাশরুমও বলা হয়। মেনলি এটা রোদে খুব ভালো হয়। তো সেই ক্ষেত্রে, আর ব্রাজিল বলার উদ্দেশ্য হচ্ছে এটা ব্রাজিল থেকে কালেক্ট করা, এবং খুব গোল্ডেন কালার মাশরুমটা দেখতে। তো এই হইলো নিউ 2টা প্রোডাক্ট। আশা করি আপনাদের এটা সম্পর্কে একদমই ক্লিয়ার হয়ে গেছে ধারণা। দেন এখন দেখেন ইলেকট্রোলাইট কি জিনিস। এটা খুবই ইম্পর্টেন্ট বডির জন্য। হ্যাঁ, আপনার বডিতে ফ্লুইডের, ঠিক আছে, দেখেন এখানে পানির চিহ্ন আছে। ফ্লুইডের ব্যালেন্স, ডিহাইড্রেশন হলে, পানি শূন্যতা হলে, অথবা অতিরিক্ত রোদে কি হয়, মানুষ হিট স্ট্রোক করে না, তখন কি হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। ঠিক আছে, এই ইলেকট্রোলাইট হচ্ছে মেইনলি হচ্ছে বডির ফ্লুইড গুলাকে ব্যালেন্স করে। তারপরে হচ্ছে রক্তের প্রপার পিএইচটা মেনটেন করে। আর এই ইলেকট্রোলাইট হচ্ছে আরেকটা কি করে, নার্ভ, যে আমাদের যে রগ, মানে স্নায়ুগুলা, যেটা আপনার সেন্সেশন ডেভেলপ করে, আপনাকে ডাক দিল কেউ, আপনি শুনতে পান, অথবা কোনো কিছু দেখতে পান, চিমটি দিলে একটা অনুভূতি হয়, এগুলো সব নার্ভের কারসাজি। তো এই সিগন্যাল গুলা হচ্ছে মাসেল টিস্যুতে প্রোভাইড করে হচ্ছে ইলেকট্রোলাইট। ঠিক আছে, আমি বাংলাতে বলে দিলাম। তো বডিতে কি কি ইলেকট্রোলাইট থাকে, সোডিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। সেজন্য পটাশিয়ামের ঘাটতি হলে অথবা ডায়রিয়াতে বলা হয় কাঁচা কলা খাও, বলে না, কাঁচা কলা অথবা কলা খাওয়াও। পটাশিয়াম কি হয়, বডি থেকে ফ্লুইড হিউজ পরিমাণে চলে যায়। ঠিক আছে, এখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন, এবং
এটাও আমি হিউজ পরিমাণে পাই। মানে আপনারা মানে আমি আনবিলিভেবল মানে বিশ্বাস করার মতো না। ডাক্তাররা পর্যন্ত সেক্ষেত্রে দেখা যায় যে ডায়াগনোসিস করতে পারতেছে না। একমাত্র কারণ রোগীটার প্রপার হিস্ট্রিটা আপনার নিয়ে আসতে হবে। তার কাছ থেকে কথা বলে ভিতর থেকে তার ইনফরমেশন গুলো আপনার নিতে হবে। একবার যদি আপনি ট্রাস্ট বিল্ড আপ করতে পারেন, সে সবসময় প্রোডাক্ট নিবে। সেজন্য প্রথম দিকে একটু কষ্ট করার লাগে। ঠিক আছে? ডিজিনেস, হ্যাঁ? বসে, বসে ঝিমাবে, ঘুমাবে, খুব টায়ার্ড লাগবে, টেনশন কাজ করবে, মাসেল স্পাজম, মাংসপেশির যেকোনো জায়গা হুট করে শক্ত হয়ে যাবে, চোখ লাফাবে, হাতের মাংসপেশি লাফাবে। অনেকে বলে যে অশুভ লক্ষণ অথবা জিনের কোনো কিছু। মানে আবোল তাবোল কত কিছু বলে না? কিন্তু আসলে এটা তা না। অবশ্যই আপনার বডিতে একটা ইমব্যালেন্স হচ্ছে, সেই জন্য আপনি নরমাল থেকে অ্যাবনরমাল কিছু একটা ফেস করতেছেন। ঠিক আছে? ঘুমের মধ্যে ঘুমটা রেগুলার হবে না, ইরিটেবল, খুব বিরক্ত হয়ে থাকবে। হ্যাঁ, ডাইজেশনে খাবারে প্রবলেম হবে, তৃষ্ণার্ত লাগবে, মাথা ব্যথা করবে, ব্লাড প্রেশার কম হবে, মেন্টালি কনফিউশন, মানে কোনো কিছুই ভালো লাগবে না, কোনো কিছু মনে থাকবে না, এই টাইপ জিনিসগুলো হয়। আহ এটা যারা কম পানি খায় ওদেরও হয়। ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য সবচেয়ে ন্যাচারাল ওয়ে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যালকালাইন ওয়াটার খাওয়া, ভালো পানি খাওয়া। এখন তো ভালো পানিও পাওয়া যায় না। ঠিক আছে? তো খুব ইলেকট্রোলাইট ইমব্যালেন্স খুব বেশি হলে মাসেল ক্রাম্পিং হবে, খুব হাত পা খুব চিবাবে। হ্যাঁ, হাত পা চিবানো, খুব দুর্বল লাগা, হাতে শক্তি না পাওয়া, পায়ে পা দিয়ে হাঁটতে না পারা, চেস্ট পেইন মাঝে মাঝে হয়। হুম। হঠাৎ করে আপনার একটা ব্যবহারের মধ্যে হুট করে রেখে যাওয়া, মানে বিহেভিয়ারাল একটা চেঞ্জ আসবে, ইরেগুলার হার্টবিট হবে। এই ধরনের প্রবলেম গুলো হয়, এবং এই জিনিসটা কিন্তু একদম কমন। মাসেল টুইচিং যেটাকে বলা হয়, যে আপনি ঘুমিয়ে আছেন, হুট করে উঠে দেখেন আপনার পায়ের যে কোনো একটা জায়গা মাংসপেশিটা একদম শক্ত হয়ে গেছে, চোখ লাফাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে আহ হঠাৎ করে একটা জায়গা জার্ক করে উঠছে, মানে কেঁপে উঠছে বডির যে কোনো জায়গা মাংসপেশি। হ্যাঁ, বাট এগুলোকে আমরা পাত্তা দিই না, বাট এটা কিন্তু উচিত না। অবশ্যই আপনার বুঝতে হবে এখানে কিছু একটা ইমব্যালেন্স হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে চোখটা দেখাচ্ছে যে চোখের পাপড়ি লাফানো, থাইয়ের যে পায়ের জায়গাটা, এই জায়গাটা হুট করে শক্ত হয়ে যাওয়া, খুব চিৎকার দেয় ওই মুহূর্তে। একটা আঙ্গুলের উপর একটা আঙ্গুল উঠে যাওয়া, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, এগুলো কিন্তু কমনলি আমি পাই। আহ হাতটা হুট করে জার্কিং করে ওঠা। তো এগুলা মেইনলি ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে হয়। আহ, এবং ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, মাংসপেশিতে কোথাও ব্যথা পেলে হতে পারে, ডিহাইড্রেশন যেটা বললাম, পানি কম খাওয়া অথবা ডায়রিয়াতে। হ্যাঁ, অতিরিক্ত রোদে আপনি হাঁটতেছেন কিন্তু পানি খাচ্ছেন না প্রপারলি, তখন এটা হবে। ঠিক আছে? এবং কিছু এক্সারসাইজ আছে যেটা করা লাগে, ওই এক্সারসাইজ যদি রেগুলার না করা হয় তখনও এটা হয়। বুঝতে পারছেন? এখন এটা কেন হয়? ক্যালসিয়াম যদি কম থাকে, ডাক্তারের কাছে গেলে অবশ্যই আপনাকে ক্যালসিয়াম দিবে, নিউরোবি দিবে, এক ধরনের ভিটামিন। আমি হিউজ পরিমাণে পেশেন্ট পাই। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করি আসলে ডিরেকশনের কি আছে। হুম। ন্যাচারাল জিনিসের মধ্যে আসলে আমরা দুধটা বলি, তারপরে হচ্ছে সবুজ গ্রিন শাকসবজি বলি, কলা খেতে বলি, তারপরে হচ্ছে আপনার সল্ট, সি সল্ট, মেনলি পিঙ্ক সল্টটা আমি সবাইকেই বলি যে আপনারা রেগুলার খান। বাইরে যখন অতিরিক্ত সান এক্সপোজারে যাবেন অবশ্যই লেমন জি অথবা পিঙ্ক সল্ট পানির সঙ্গে মিক্সড করে নিয়ে যাবেন, তাহলে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হবে না। এবং এগুলো কিন্তু খারাপ জিনিস। এখন এটার জন্য আসলে কি কি প্রোডাক্ট স্ট্রং, একটা এক্সিলেন্ট সাপ্লিমেন্ট হচ্ছে লায়ন্স ম্যান। হ্যাঁ, এখানে পটাশিয়াম দেখেন 308 মিলিগ্রাম থাকে। হুম। এই জন্য লায়ন্স ম্যানকে কিন্তু হার্ট টনিক বলা হয়। হার্টের জন্য অনেক সময় পটাশিয়ামের ঘাটতিতেও হার্টের রোগী হয়। নার্ভের জন্য ভালো, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য ভালো, যাদের মাংসপেশি কামড়ে মানে কামড় দিচ্ছে, প্লাস হচ্ছে কোনো কিছু মনে থাকতেছে না, ইরিটেবল হয়ে আছে, খুব রাফ বিহেভ করতেছে, অল্পতেই রেগে যাচ্ছে, এইসব মানুষকে আপনারা লায়ন্স ম্যান দিতে পারেন। পাশাপাশি হচ্ছে স্পিরুলিনা। ঠিক আছে? আর হার্টের পেশেন্টদের জন্য অনেক ভালো স্পিরুলিনাটা। নার্ভের সরি, এটাকে কি বলে, হার্টের পেশেন্টদের জন্য হচ্ছে লায়ন্স ম্যান প্লাস রেশি মাশরুম। কিন্তু বুঝতে হবে সে যে হার্টের রুগী কেন, ওয়াই, তার কি কোলেস্টেরল বেশি, ডায়াবেটিস বেশি, না টেনশন স্ট্রেস বেশি, নাকি ফ্যামিলি হিস্ট্রি। টেনশন স্ট্রেস বেশি থাকলে সেই ক্ষেত্রে লায়ন্স ম্যান আমরা স্ট্রংলি সাজেস্ট করি, সাথে হচ্ছে ব্ল্যাক কফি। এখন হচ্ছে তার যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, কোলেস্টেরল বেশি হয়, সেই ক্ষেত্রে আপনার যেটা, তাকে কাউন্সিলিং করতে হবে, ডায়েট ম্যানেজমেন্ট দিতে হবে, পাশাপাশি মাশরুম আর লায়ন্স ম্যান আর হচ্ছে স্পিরুলিনা, এবং প্রত্যেকটাই হচ্ছে খালি পেটে, কিন্তু গ্যাস্ট্রিক ইরিটেশন হয় অনেকের। তো সেই ক্ষেত্রে হচ্ছে
গ্যাস্ট্রিক ইরিটেশন হলে খাওয়ার পরে, বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। এখন আসেন ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া মানে পেইনফুল মেনস্ট্রুয়েশন যাদের থাকে, খুব মাসিকে খুব ব্যথা হয়, এটা হিউজ পরিমাণে পেশেন্ট আছে। এটা প্রাইমারি হয়, সেকেন্ডারি হয়। প্রাইমারি মানে যখন তার অ্যাডোলেসেন্ট 13-14 বছর হয় তখন থেকে তার হচ্ছে প্রাইমারি স্টেজে শুরু হয়ে যায় ব্যথা, বাট এটাকে যখন গুরুত্ব দিবেন না, এটা সেকেন্ডারি স্টেজে চলে যাবে। আহ, কি কত ভয়ানক জিনিস হতে পারে সেটা কিন্তু কারো ধারণা নাই। পাত্তা যে দিচ্ছেন না, এটা একটা আপনার ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। অনেকে বলে, এবং এটা ট্রু, যে এটা ন্যাচারালি হয় হরমোনাল ইমব্যালেন্সের কারণে, বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। বাট যাদের ব্যথাটা এমন হয় যে সে সেন্সলেস হয়ে যাচ্ছে, প্রচন্ড ব্যথা, কোনো কিছুই করতে পারতেছে না, এটা কিন্তু নেক্সট স্টেজে গিয়ে জরায়ুতে প্রবলেম রাইজ করে। ইউটেরাইন ফাইব্রয়েড, এক ধরনের টিউমার, এন্ড্রোমেট্রোসিস, পলিসিস্টিক ওভারি, এগুলো হয়। তাহলে এটাকে আমি ফাইট করার জন্য কি করব? এটা যেন না হয়, ইরেগুলার মাসিক, এগুলো যেন না হয়, তাহলে আমি কি করব? এখন যদি তার হরমোনাল ইমব্যালেন্স হয়, তার হরমোনটা ইস্ট্রোজেন লেভেলটা দেখতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি, লায়ন্স ম্যানটা দেই, রেশি মাশরুম দেই, আর আরেকটা হচ্ছে আপনার রোজেলা স্পিরুলিনা। ঠিক আছে? আর এখন যদি এমন হয় যে শুধু তার সবই ঠিক আছে, শুধু পেইন হচ্ছে, রোজেলা স্পিরুলিনা ব্ল্যাক কফি মোর দেন এনাফ। একটা রিপ্রোডাক্টিভ অর্গান ফিমেলকে স্ট্রং করার জন্য স্পিরুলিনার একটা স্ট্রং রোল আছে। এবং রোজেলা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। রোজেলা কিডনির জন্য ভালো, জ্বরের জন্য ভালো, মাসিক যাদের খুব বেশি ব্লিডিং হয় ওদের জন্য খুব ভালো। বেশি ব্লিডিং হলে রক্ত শূন্যতা হবে, রক্ত শূন্যতা থেকে আরো ডিজিজ অ্যারাইজ করবে। ঠিক আছে? আর যাদের অলরেডি তার অলরেডি যার এই পিরিয়ডের সাইকেল সারা জীবন ব্যথা নিয়ে ভুগছে, বাচ্চা কাচ্চা হলো যাচ্ছে না, টিউমার ডেভেলপ করে গেছে, এন্ডোমেট্রোসিস হয়ে গেছে, ফাইব্রয়েড হয়ে গেছে, ওদেরকে আমরা কি করব? ওদেরকে হচ্ছে আরজিজিএল দিব, ক্যাপসুল ননি দিব, রোজেলা স্পিরুলিনা দিব, টানা 1 বছর। মাঝখানে 8 মাস খাওয়ানোর পর রোজেলাটা বন্ধ করে দেই, ফলো আপে থাকা লাগে। দেন হচ্ছে 1 বছর পরে আরজিজিএল, ননি, আর স্পিরুলিনা, আর অ্যাগারিকাস, এগুলো চলবে। আস্তে 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 ডোজ উঠাই দিতে হবে। রেগুলার কোনটা খাবে? স্পিরুলিনা, ব্ল্যাক কফি। লাস্টে যখন একদম টিউমার শ্রিঙ্ক হয়ে ছোট হয়ে যাবে, তখন আমরা দিব হচ্ছে ব্ল্যাক কফি রেগুলার খাবে, স্পিরুলিনা আর অ্যাগারিকাস। ঠিক আছে? তাহলে জরায়ুতে যদি এমন ধরনের এন্ড্রোমেট্রোসিস অথবা ফাইব্রয়েড, সিস্ট, বিনাইন টিউমার যেটা কোনো ক্ষতি করে না, তার ক্যান্সারাস না, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো সাজেস্ট করব। এই যে রোজেলা, রোজেলা কি? ভিটামিন বি1, বি2, বি3, বি6। এটা কিডনির জন্য ভালো, ইউরিক অ্যাসিডের জন্য ভালো, এটা ভিটামিন সির উৎস, আয়রনের উৎস, ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে। তাহলে এই রোজেলাটা আসলে কি কি বেনিফিট দিচ্ছে? এটা হার্টের রোগীদের জন্য ভালো। এটা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এটা অলরেডি, সরি, সেটা হচ্ছে আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশন দ্বারা অলরেডি এটা প্রুভেন। যাদের হাই ব্লাড প্রেশার থাকে ওদের জন্য রোজেলা একটা প্রেশারের ওষুধ হিসেবে কাজ করে। ইউরিক অ্যাসিড কমায়, ক্রিয়েটিনিনটাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসে, বাট তাকে অবশ্যই একটা ডায়েট ম্যানেজমেন্টে থাকতে হবে। ঠিক আছে? এবং ন্যাচারাল ভিটামিন সি, যেটা কিনা মাড়ির জন্য ভালো, যাদের খুব রিকারেন্ট গাম সোয়েলিং হচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে, বাট কোনোভাবেই সলিউশন পাচ্ছে না, ডাক্তারের কাছে যাচ্ছে বাট সলিউশন। আমি হিউজ পরিমাণে পেশেন্ট আমি ডিল মানে ম্যানেজমেন্ট করেছি রোজেলা দিয়ে। রোজেলা আর আমাদের ক্যানোজি টুথপেস্ট। সাথে সাথে কিন্তু উনি স্কিনের কমপ্লেকশনও খুব ভালো করে, ইউটিআই ভালো হয় রোজেলাতে। বাট ইউটিআইটা কেন হচ্ছে সেটা ফাইন্ড আউট করতে হবে। মানে এটা হচ্ছে কিডনি টনিক, লাং টনিক, গাম টনিক। গাম মানে মাড়ি। ঠিক আছে? তাহলে এটা কি করে? আরেকটা হচ্ছে ভাইরাল ফ্লু যদি ছোট বাচ্চাদের হয়, আমরা জিঙ্ক ট্যাবলেট দিই। আপনি হচ্ছে রোজেলা খাওয়াই দিবেন, 3টা 4টা করে খাওয়াই দিবেন, দেখবেন যে সে খুব খুব রেপিডলি তার সর্দিটা কমে আসবে। ঠিক আছে? আহ হাইপার টেনশন মানে এই তো হাই ব্লাড প্রেশার, কোল্ড, মেনলি ছোট বাচ্চাদের, বড়দেরও খুব ভালো হয়। এরপরে ভ্যাজাইনাল ইচিং, মানে মেয়েদের প্রাইভেট পার্টে অনেক সময় আহ, তার লিউকোরিয়া ডেভেলপ করে অথবা ইচিং হয়, চুলকায়, ফাঙ্গাল ইনফেকশন হয়, সেই ক্ষেত্রেও রোজেলা এক্সিলেন্ট ম্যাজিকের মতো কাজ করে। আমার খুব ভালো ভালো কাস্টমার আছে রোজেলার। ওরা হচ্ছে মেনলি গাইনোকোলজিক্যাল প্রবলেমের জন্য রোজেলাটা নিয়ে খুব এত বেনিফিট পাইছে, মানে এটা ওরা শেষ হওয়ার আগেই অর্ডার দেয়। এই যে দেখেন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য যখন এই কম্বিনেশনে আপনি দিবেন লিঞ্জি ব্ল্যাক কফি আর রোজেলা, খুব ম্যাজিকের মতো কাজ করবে।
এখন আসেন ওই যে আমি ফিমেলের যে প্রবলেম গুলো বললাম, পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট, এটা হলে কি কি প্রোডাক্ট দেওয়া হয়? যে আরটিজিএল, রোজেলা, স্পিরুলিনা, ম্যাংকোটো, ননি। এখন এটা কেন হয়? যারা খুব রিচ ফুড, ফাস্ট ফুড খায়, ডায়েটারি হ্যাবিট যাদের খুব খারাপ, ওদের কিন্তু এটা হওয়ার চান্স থাকে, পলিসিস্টিক। তারপরে হচ্ছে রাত জাগা, টেনশন, স্ট্রেস, তার প্রপার নিউট্রিশন বডিতে দেওয়া নাই। তারপরে হচ্ছে অতিরিক্ত মোটা, জেনেটিক প্রিডিসপোজিশন, এসব ক্ষেত্রে হয়। তো এইসব ক্ষেত্রে আপনারা যখন এই সাইন গুলো দেখবেন, ওদেরকে অবশ্যই বলতে হবে যে আলট্রা করার জন্য, পলিসিস্টিক। আরেকটা হচ্ছে মাসিকের হিস্ট্রি থাকবে, ইরেগুলার হচ্ছে, রেগুলার হচ্ছে না, লং সাইকেল থাকতেছে। তো এইসব ক্ষেত্রে অ্যালোপ্যাথিকের পাশাপাশি এটা খুব ভালো কাজ করে। এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিস্টে রেগুলার স্পিরুলিনা যারা খাবে, এক্সিলেন্ট, খুব ভালো কাজ করবে। এটা আমি বলি যেটা জরায়ুর জন্য টনিক একটা সাপ্লিমেন্ট, স্পিরুলিনা। ঠিক আছে, এখানে একটা আসলে এখানে হচ্ছে একটা আপনার টেস্টিমনি, যে মহিলাটার পলিসিস্টিক ওভারি ছিল, সে আরটিজিএল, স্পিরুলিনা, সিরিয়াল, রোজেলা জুস, স্পাইসা টি খেয়েছে এবং লাইফস্টাইল চেঞ্জ করেছে। আস্তে আস্তে তার ওই সিস্ট গুলো রিমুভ হয়ে যায়। ঠিক আছে, এটাও আরেকটা হচ্ছে ইনফার্টিলিটি ইস্যু, বাচ্চা হতো না, উনি পলিসিস্টিক থাকলে বাচ্চা হয় না। এটাও ইন্ডিয়ার একটা টেস্টিমনি। সে হচ্ছে রেগুলার হাজবেন্ড ওয়াইফ দুইজনই আসলে প্রোডাক্ট গুলা খায়। উনি মেনলি খায় হচ্ছে আরটিজিএল। এটা আসলে আমি একটা সাইটে পাই যে আসলে উনি আরটিজিএল খেয়েই আহ ওনার এই প্রবলেমটা আসলে রিকভারি হয়ে যায়। ঠিক আছে, এই যে এটা আমার একটা রিভিউ, যার মাসিকে খুব ব্যথা ছিল, সে রোজেলা স্পিরুলিনা খাওয়ার মাধ্যমে এখন আর পেইন নাই, পিরিয়ডটাও রেগুলার হতো না, রেগুলার হয়। আচ্ছা, আজকে আমি এতটুকুই থাকি, কারণ হচ্ছে অনেক কথা বললাম তো, দেখা যাবে যে সবার ব্রেনে সবকিছু থাকবে না। যারা নেওয়ার, এটার ভিতর থেকেই নিতে পারবেন, কারণ প্রোডাক্ট আসলে অনেক কিছু আছে। আহ এত কিছু বলাটাও আসলে কঠিন। আর ছোটখাটো করে কিছু জিনিস বলে দেই, যাদের খুব ড্রাই স্কিন থাকে, মেস্তা থাকে। হ্যাঁ, মেস্তা আসলে বিভিন্ন কারণে হয়। টেনশন, স্ট্রেস থাকে, প্লাস হচ্ছে খুব স্কিন কেয়ার যারা টোটালি করে না, একদমই না, মানে না আমার স্কিন যত্ন লাগবে না, ওদেরও কিন্তু মেলাজমা ডেভেলপ করে মেস্তা। হ্যাঁ, পুরুষ হোক মহিলা হোক, যারা রোদে যাচ্ছে বাট সান প্রোটেকশন কিছু নিচ্ছে না, ওদেরও কিন্তু আহ আচ্ছা, আমি একটু 2টা মিনিট একটু লিভ নিচ্ছি, আমার একটা ফোন আসছে, আমি আবার ব্যাক করবো ইনশাল্লাহ, 2 মিনিটস। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সন। আমি নাজমুল হাসান, মালয়েশিয়ান প্রবাসী, বর্তমানে দেশে আছে ডিএক্সন সিস্টেম স্টারডায়মন্ড। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা জয়েন করেছিলেন এবং এখন পর্যন্ত আছেন। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় লিডার, যিনি এতক্ষণ আলোচনা করেছেন, মার্দিয়া তন্নি, স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে চমৎকার বিজনেস করে যাচ্ছেন এবং আমাদেরকে কিন্তু অনেক ইনফরমেশন দিয়েছেন প্রোডাক্ট সম্পর্কে। যদিও অনেকেই হয়তো আমরা অনেকভাবে অনেক প্রোডাক্ট সম্পর্কে জেনেছি, তবে আজকেরটা ছিল একটু রিচার্জেবল। হ্যাঁ, সাইন্টিফিক ভাবে উনি অনেক প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছেন, যেগুলা আমি আমি বিশ্বাস করি পার্সোনালি যে আমরা বিজনেস শুরু করার আগে, যেটা আমাদের শুরুতেই লিডাররা বলে গেছেন, এই যে রাকিব ভাই কিন্তু বলছিলেন যে আমরা যুদ্ধ করব, আমরা ট্রেনিং নেব, কিন্তু যদি আমাদের কাছে অস্ত্র না থাকে তাহলে আমরা আসলে যুদ্ধে জয়ী হতে পারবো না। যুদ্ধই করতে পারবো না, জয়ী তো অনেক দূরের কথা। তো বিষয়টা সেম ভাবে আমরা আসলে বিজনেস করার ক্ষেত্রে আমাদের এইগুলো দরকার, আমাদের এই স্পেশালি প্রোডাক্ট নলেজ দরকার, এবং প্রোডাক্ট নলেজটা নিয়ে এটার প্র্যাকটিক্যাল যদি আমরা রেজাল্ট পাই, সেটার কিন্তু আরো ভালো রিভিউটা যদি নিজে দিতে পারি, সেটার জন্য কিন্তু আমার মন থেকে কথা আসবে। আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে নিজেরা প্রোডাক্ট গুলো কনজিউম করার জন্য। জি লিডার, আপনি যদি অনুকূলে থাকেন তাহলে আপনি কন্টিনিউ করেন। এক্সট্রিমলি সরি। আচ্ছা, যেখানে ছিলাম ওটা ছিল মেস্তা। মেস্তা আসলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু আপনার বুঝতে হবে কোনটা ডিএক্সএন এর ট্রিটমেন্ট দ্বারা সম্ভব আর কোনটা হচ্ছে কম্বিনেশন ট্রিটমেন্ট লাগবে। হ্যাঁ, কম্বিনেশন মানে একটা হচ্ছে অ্যালোপ্যাথিক স্কিন ডার্মাটোলজিস্টের আন্ডারে, আরেকটা হচ্ছে আপনার শুধু ডিএক্সএন দিয়েই চলে যায়।
সুপারফিশিয়াল মেস্তা যেটাকে বলা হয়, একদম স্কিনের উপরের লেয়ারে সানবার্ন হচ্ছে, সানবার্নের কারণে অথবা তার ড্রাই স্কিন অথবা তার ইমপ্রপার স্কিন কেয়ার রুটিনের কারণে তার মেস্তা ডেভেলপ করতেছে। ছোট্ট বয়সেও আমার কাছে ওদের একটা মেয়ে আসছে, অনলি 25 ইয়ার্স, তার মেলাজমা ডেভেলপ করছে। ওর হিস্ট্রি নিয়ে দেখি ও মুখে সাবানই লাগায় না ঠিকভাবে। চিন্তা করেন, মানে ওকে তখন আমি আমার পেশেন্ট আমি বলছি, তুমি একটা কথা বললা, তো তোমার তো মেস্তা ডেভেলপ করার এটাই কারণ। এটা আমার কথা না, ডার্মাটোলজিস্টের আমি প্রচুর হিউজ ভিডিও দেখি, হিউজ রিসার্চ ঘাটাঘাটি করি, তখন আমি দেখলাম যে না, আসলে স্কিন কেয়ারটা অনেক ইম্পর্টেন্ট। বলা হয় না যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি হচ্ছে যত্ন করলে আপনার হচ্ছে সবকিছুই ভালো থাকবে। তো ওকে আমি যেটা বলি, তুমি যেটা বলেছি ওকে আমি বলেছি যে তুমি গ্যানোজি সাবানটা রেগুলার ইউজ করো, টোনার ইউজ করো, আর হচ্ছে আপনার ডে ক্রিম। যাদের মেস্তা ডেভেলপ করে ওদের আগে বুঝতে হবে তার চামড়াটা কি, ড্রাই স্কিন নাকি হচ্ছে সে কি কন্ট্রাসেপটিভ পিল নিচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট। হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা সেটাও ইম্পর্টেন্ট। বাইরে যখন যাচ্ছে রোদে অথবা কিচেনে রান্না করতেছে, মেল হোক ফিমেল হোক, সে কি তখন সান প্রোটেকশন ইউজ করতেছে কিনা। সান প্রোটেকশন মানে সানস্ক্রিন আমাদের ডিএক্সএন এর আছে, সেটা হচ্ছে মালয়েশিয়াতে পাওয়া যায়, ই সিরিজের ডে ক্রিম যেটা, এটা আমি আমি নিজেও ইউজ করি। এটা আমি যাদেরকে দিয়েছি ওরা হচ্ছে আসলে এত ভালো রিভিউ দিয়েছে। কলেজের প্রিন্সিপাল ওনার মেলাজমা হচ্ছে যেই মানে চোখের নিচে যে একটা হাড় উঁচু জায়গা, ওই জায়গাতে মেনলি হচ্ছে, এই এরিয়াতে মেনলি হয়। ওনার একটা স্পট ছিল, তো উনি জ্ঞানজি সাবান ইউজ করতো, আর রাতের বেলা টুথপেস্টটা দিত, আর দিনের বেলা হচ্ছে ডে ক্রিমটা ইউজ করতো। ওনার স্পট টোটালি প্রায় 90% চলে গেছে। সবাই জানে যে মেস্তা আসলে যায় না, কিন্তু বুঝতে হবে যে আপনার কস্টটা কি, আপনার স্কিনের টাইপটা কেমন, সেই অনুযায়ী আমি প্রোডাক্ট সাজেস্ট করি। বাট এই সিরিজের এই স্কিন কেয়ার প্রোডাক্ট গুলা খুবই ভালো, যদিও খুব এক্সপেন্সিভ, বাট অনেক ভালো। আপনার বেসিক স্কিন কেয়ারের মধ্যে কিন্তু এগুলো রাখা লাগে। বেসিক স্কিন কেয়ার মানে সবকিছুরও তো একটা বেসিক আছে। বেসিক ডিএকশন এর বিজনেসের বেসিক কি, আপনার বিজনেসের সিস্টেম জানতে হবে, প্রোডাক্ট জানতে হবে, টিম তৈরি করতে হবে, টিমকে ফলো আপ দিতে হবে। এটা হচ্ছে বেসিক বিজনেসের, ঠিক আছে? তো ওই বেসিকটা হচ্ছে স্কিন কেয়ারের বেসিক হচ্ছে অবশ্যই একটা ক্লিনজার ইউজ করা। এটা ফেস ওয়াশ হতে পারে, সাবান হতে পারে। সেকেন্ড হচ্ছে টোনিং করা স্কিনকে। টোনিং মানে কটন দিয়ে একটা টোনার দিয়ে, এটা অ্যালোভেরা টোনার আছে, এই সিরিজের টোনার আছে, জিমপুরির টোনার আছে। জিমপুরিটা অনেক এক্সপেন্সিভ, এটা মেনলি হচ্ছে কোরিয়ান ডিএক্সএন এর। এটা দিয়ে পুরো মুখ তুলা দিয়ে ক্লিন করতে হবে, ডিপ থেকে আপনার স্কিনটা নিয়ে আসবে। অনেকের খাত খাত হয়ে যায় গ্রোনে, অথবা পোর্স তৈরি হয়, ওপেন পোর্স হয়, স্কিনের টেক্সচারটা ভালো থাকে না, রিঙ্কেল পড়ে যায়, অল্প বয়সে চামড়াটা নষ্ট হয়ে যায়। সেসব ক্ষেত্রে কিন্তু টোনার বলেন, এই যে বেসিক স্কিন কেয়ারের খুব ভালো একটা ফাংশন আছে। মেস্তার ক্ষেত্রেও সেম প্রোটোকল। ড্রাই স্কিন হলে মেনলি অবশ্যই টোনার ইউজ করতে হবে, নাইট ক্রিম ইউজ করতে হবে। আর পেস্টটা পেস্টটা হচ্ছে জ্ঞানোজি যে প্লেন টুথপেস্টটা, সেটা হচ্ছে পানির সঙ্গে মিক্সড করে সাথে যে চবি বেবি অয়েলটা আছে সেটা দিয়ে ঘুমিয়ে যেতে হবে। আর দিনের বেলা ক্লিন করার পর অবশ্যই সানব্লক ইউজ করতে হবে, মাস্ট। সানব্লকের কোনো অল্টারনেটিভ নাই। তো আর এই হইলো আসলে কথা। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে, সর্বোচ্চ আমি 5 জনের কোশ্চেন নিব, সেই ভাবে অ্যান্সার দিব। আর যদি কোশ্চেন না করার থাকে আমি আসলে এখানেই ক্লোজ করতে যাচ্ছি। অলরেডি অনেক টাইম হয়ে গেছে, কারণ যতটুকু আমি বলেছি ততটুকু আসলে আপনারা হজম করে অ্যাপ্লাই করেন, অনেক কিছু জানতে পারবেন। কারণ ছোট্ট কয়েকটা প্রোডাক্টের মধ্যে আমি অনেক ইনফরমেশন দিয়েছি। মোটামুটি রেগুলার প্রোডাক্ট গুলা সবাই জানে। তাই আহ তো আশা করি অনেক কিছু নিতে পেরেছেন। আর ডেক্সেন থেকে কখনোই চিন্তা করবেন না আমি সরে যাব, ঠিক আছে? আপনারা অনেকেই হয়তো বা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে চলে যাচ্ছেন, টিম নাই চলে যাচ্ছেন, কেন? সিস্টেম তো ভালো একটা। আমি ধরেন আমার নিজের যে পড়াশোনা, সেখান থেকে 1 2 3 4 10 পর্যন্ত পড়ে এসএসসি এইচএসসি, দেন 5 ইয়ার্স পড়া, দেন হচ্ছে ট্রেনিং, পিজিতে ট্রেনিং কোর্স, এগুলা হাবিজাবি করে নিজের প্র্যাকটিস লাইনে আসতে কত সময় লাগছে। ধৈর্য ধরে তো একটা ট্র্যাকে ছিলাম, ট্র্যাকচ্যুত তো হয় নাই। তো আপনাদের তো একটা ডক্টর থেকেও অনেক ভালো কিছু করার সুযোগ থাকে ডিএক্সএন এ, বিদেশ ট্রাভেলের সুযোগ থাকে। ডক্টরদের কিন্তু বিদেশ ট্রাভেলটা এটা নিজের টাকায় করতে হয়, অথবা ট্রেনিং এর মাধ্যমে টাকা দিয়েই করতে হয়। অবশ্যই আমাদের রেসপেক্টটা বেশি, বাট আপনাদেরও কিন্তু যথেষ্ট সুযোগ আছে। ডিএক্সএন সিস্টেম কিন্তু অনেক কিছু ইজি করে দিয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রোডাক্ট ইউজ করবেন, আর যার যার বিজনেসে মনোযোগী হয়ে ডেভেলপ করার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।
এটা আমাদের সাথে হয়তো অনেকেই প্রশ্ন করতে চেয়েছেন, ওরা হ্যান্ড রেজ করেছেন, ওনাদেরকে সুযোগ দিবেন প্রশ্ন করার? সর্বোচ্চ 5 জন, এর বেশি না, জি, আমরা কারণ প্রথম হচ্ছে পাঁচজনকে, যারা একটু প্রথম পাঁচজন হ্যান্ড রেজ হ্যাঁ। করছে, তাহলে আমরা তাদেরকে ডাকি। আমাদের সাথে আছেন রুজিয়া আক্তার, আপনাকে আনমিউটের অপশন রয়েছে, আপনি আনমিউট হয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যে আমার প্রশ্নটা হচ্ছে, একজন মহিলা, ওনার বয়স 15 প্লাস হতে পারে, আরো বেশি হতে পারে। তো ওনার হচ্ছে কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, পিঠের হাড়ও ক্ষয় হয়ে গেছে, তারপর নাকি ফুসফুসের একটা খারাপ হয়ে গেছে এরকম বলেছে। ওনার ওজনটাও বেশি, উনি স্বাস্থ্য একটু মোটা। তো ওনাকে আমি কি দিতে পারি? প্রথম হচ্ছে ওনাকে কাউন্সিলিং করবেন, ওজন কমাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওনাকে আরজিজিএল, কর্ডিসেপস কফি, স্পিরুলিনা আর হচ্ছে ম্যাংকোডো, আর যদি এতগুলো লোড হয়ে যায় ওনাকে মিনিমাম হচ্ছে আরজিজিএল, কর্ডিসেপস আর ম্যাংকোডো যে ননি ক্যাপসুল মাস্ট 2 বেলা করে খাওয়ার পরে দিতে হবে। ধৈর্য সহকারে খেতে হবে, এটা টাইম লাগবে, এবং ওজনটা অবশ্যই কমাতে হবে। এই একই কেস আমার ফ্যামিলিতে আছে। ওনার বাত জোর ছিল, অলরেডি ওনার টেস্ট করে দেখলাম বাত জোরের রিপোর্ট নেগেটিভ। ডাক্তার বলছে যে আপনার আর ওষুধ খেতে হবে না, এলোপ্যাথিক ওষুধ। উনি তো ওখানে বলে নাই যে উনি ডিএক্সএনের জিনিস খাচ্ছে। পেশেন্ট কিন্তু অনেক খুশি, শ্বাসকষ্ট কন্ট্রোলে। তো ওনাকে আমি এই সাপ্লিমেন্ট গুলো, ব্যথাও একদমই প্রচন্ড ব্যথা, জয়েন্ট ফুলে যেত, এটাও অনেকখানি কন্ট্রোলে চলে আসছে, বাট ওনার ইউরিক অ্যাসিডটা বেশি, সেই জন্য আমি ওনাকে এখন রোজেলা আর হচ্ছে আপনার এগারিকাস দিয়েছি, সঙ্গে আরডিজিএল আর ননি কর্ডিসেপস চলতেছে। তো কাউন্সিলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দুটাই কি যেন আরডিজিএল, বলছিলেন? কর্ডিসেপস, আরজিজিএল, কর্ডিসেপস কফিটা দিবেন, আর হচ্ছে আপনার ম্যাংকোডো ননি ক্যাপসুল। হ্যাঁ, স্পিরুলিনাটা সঙ্গে অ্যাড করতে পারলে ভালো। মিনিমাম 6 মাস এই 4টা খাবে। 6 মাস পর আসলে অবস্থা বুঝে যে কোনো একটা প্রোডাক্ট উইথড্র করতে আপনাকে হবে। অসংখ্য যে আমাদের সাথে আছেন সোহাগ নিজামী ভাই। সোহাগ নিজামী ভাই, আপনাকে আনমিউটের অপশন রয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি লিডারের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে, আমার একজন ডাউনলাইন, আমার একজন বোন, হ্যাঁ, কারণ হ্যাঁ সমস্যা হচ্ছে তার মাসিকের প্রবলেম, মানে 3 থেকে 4 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর পর মাসিক হয়, কিন্তু এর মাঝখানে হ্যাঁ শরীর খুবই খারাপ লাগে। আর হ্যাঁ একটা সমস্যা দেখা যাচ্ছে, যেটা মুখের মধ্যে অবাঞ্ছিত পশম হয়েছে, মানে থোতার নিচে এইভাবে পশম উঠতেছে। তো এই জন্য চাইতেছে যে ডিএক্সএন এর কোনো ফোর্স সাপ্লিমেন্ট এর ব্যাপার দেওয়া যায় কিনা, যদি একটু বলতেন মেহরবানি করে ভালো হইতো। ওনার অবাঞ্ছিত লুম মানে ওনার ছেলেদের যে হরমোনটা বেশি থাকে, ওই হরমোনটা ওনার বডিতে বেশি, হ্যাঁ, সেই জন্য মাসিক তো ইরেগুলার হচ্ছে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ওনাকে হরমোনাল টেস্ট করতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে ডক্টরের ড্রাগ নিতে হবে। পাশাপাশি হচ্ছে ডিএক্সএন এর হচ্ছে স্পিরুলিনা, কর্ডিসেপস, ঠিক আছে, স্পিরুলিনা, কর্ডিসেপস আর ঋষি মাশরুম। ঋষি মাশরুম, জি। কর্ডিসেপস, স্পিরুলিনা, ঋষি মাশরুম। আর যদি সে ক্যাপেবল হয়, যেহেতু অনেকগুলো প্রোডাক্ট একসাথে হয়ে যাচ্ছে, আপনি সঙ্গে লায়ন্স ম্যানটা দিবেন, কারণ ফিমেল হরমোনের জন্য কর্ডিসেপস, লায়ন্স ম্যান আর ঋষি মাশরুম একদমই রিসার্চ করা বেস্ট। পাশাপাশি হচ্ছে ওনার অবশ্যই ডক্টর দেখাতে হবে। ওনার কিছু হরমোন, যেটা মেল হরমোন, মানে পুরুষদের যেই হরমোনটা থাকে, যেটার কারণে পুরুষদের দাড়ি উঠে, আপনি যেটা বলেন অবাঞ্ছিত লোম, তো সেই ক্ষেত্রে ওই কিছু ড্রাগ আসলে কিছু সময় খেতে হবে। জি জি জি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আর কিছু সিরিয়াসের ব্যাপারে, জি ম্যাডাম, আর একটা শেষ প্রশ্ন হচ্ছে, ওই সিরিয়াসের ব্যাপারে কি ওষুধ দেওয়া যায় কিনা? আমার এক ভাইয়ের সিরিয়াসিস চলের মধ্যে দাউদের মতো, এটা একটু বলে ভালো। সিরিয়াসিস, দাউদ এক জিনিস, সোরিয়াসিস আর একটা জিনিস, সেটা তো আপনার বুঝতে হবে। দাউদ হচ্ছে গোল আকারে থাকবে, মাঝখানে লাল, চারদিকে। যে ওনার সিরিয়াসিস, সোরিয়াসিসের জন্য আসলে ডিএক্সএন এর মানে স্পেসিফিক যে খুব ইফেক্টিভ প্রোডাক্ট আছে তা না, বাট সাপোর্টিভ আছে। রেশি মাশরুমটা বলা হয় জ্ঞানজি সোপ। পাশাপাশি অবশ্যই ওনার খুব ভালো ডার্মাটোলজিস্ট দেখাইতে হবে, মানে স্কিনের ডাক্তার, ঠিক আছে। তো সোরিয়াসিসের জন্য মানে স্পেসিফিক
ওইরকম 100% ইফেক্টিভ কিছু নাই, বাট ওনার কিছু টেস্ট করতে হবে যে সোরিয়াসিসটা ওনার কেন হচ্ছে, সেই রুট লেভেলটা যদি ধরা যায় তখন আসলে কিছু প্রোডাক্ট সাজেস্ট করা যাবে। বাট আপাতত উনি হচ্ছে স্কিনের ডক্টরের পাশাপাশি জ্ঞানজি সাবান, রেশি মাশরুম আর মাসাজ অয়েলটা ইউজ করবে, বাট অবশ্যই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট লাগবে সঙ্গে। জি, জাযাকাল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ ম্যাডাম। ফারজানা মিশু, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, আপনি আনমিউট হয়ে প্রশ্ন করুন। হ্যাঁ ম্যাম, আমার শরীরে ছোট ছোট চোখের চারপাশে আঁচিল হয়েছে, আর বগলের মতো আঁচিল একটু বড় দেখা যাইতেছে। এটার জন্য আমি ডিএক্সএন এর কোন প্রোডাক্টটা ব্যবহার করবো বা কোন সাপ্লিমেন্টটা খাবো? আঁচিলটা আসলে এক ধরনের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়। সেটা আসলে আপনার সলিউশন যদি করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই স্কিন লেজার ট্রিটমেন্ট এক নাম্বার, পাশাপাশি হচ্ছে ডিএক্সএন এর কিছু জিনিস, দ্বিতীয়ত হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আমাদের রফিকুল আলম স্যার আছে, অথবা আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর যিনি আছে বাংলাদেশে, ওনাকে দেখাতে পারেন। উনি কিছু হোমিওপ্যাথিকের পাশাপাশি কিছু ট্রিটমেন্ট দিবে। ডিএক্সএন এর জিনিস দিয়ে ফুল আঁচিল রিমুভ হওয়া কোয়াইট ইম্পসিবল। আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে জ্ঞানজি সাবানটা তো ইউজ করবে, বাট এটা দিয়ে আঁচিল যে সরে যাবে তা না। আর আরেকটা হচ্ছে বেবি অয়েলটা, যে চাবি বেবি অয়েল আমাদের একটা আছে, এটা মালয়েশিয়ার প্রোডাক্ট, ওইটা আর পেস্টটা ইউজ করতে বলি। বাট আপনি যদি খুব ভালো রেজাল্ট পেতে চান সেই ক্ষেত্রে এটা লেজার ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট। আর রেশি মাশরুমটা রেগুলার খাবেন, পাশাপাশি হোমিওপ্যাথিক কিছু ওষুধ দেওয়া হয় কম্বিনেশন। এই ট্রিটমেন্ট আঁচিলের ট্রিটমেন্টটা হচ্ছে কম্বিনেশন, বাট খুব ছোট, খুব ছোট আঁচিল, একদমই পিচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি এই বেবি অয়েলটা, টিটি ক্রিম ইউজ করলে আস্তে আস্তে এটা মিশে সাথে টুথপেস্টটা, তো আস্তে আস্তে একটু লং টাইম পরে চলে যায়। বাট যাদের যাদের খুব বেশি থাকে সেই ক্ষেত্রে আসলে ইফেক্টিভ রেজাল্ট পেতে গেলে আপনার কম্বিনেশন ট্রিটমেন্ট লাগবে। আমি টিটি ক্রিম ইউজ করতেছি আর জ্ঞানজের সাবান ইউজ করতেছি। না, এটাতে আপনি এত রেজাল্ট পাবেন না। আমি যেটা বলছি আপনি একটু হোমিওপ্যাথিক ডক্টর দেখান। আর হিউম্যান, এটা তো এক ধরনের ভাইরাস দিয়ে হয়, এটা দেখা যায় কি বডির বিভিন্ন জায়গায় আস্তে আস্তে বাড়তে থাকে। তো হোমিওপ্যাথিকটা খুব ভালো কাজ করে। সঙ্গে সঙ্গে আমাদের আমাদের যে মাশরুম যেটা বললাম আর আমি যে প্রোটোকল বলছি ওভাবে মেনটেন করেন। আপনি শুধু শুধু টিটি ক্রিম দিয়ে এটা টোটালি যাবে না। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আমাদের সাথে আছেন মোহাম্মদ মেহেরাজ ভাই। ভাই আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, আপনি আনমিউট হয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি, প্রিয় লিডারের কাছে আমার একটি প্রশ্নটা হচ্ছে যে আমাদের আগে ছোটবেলায় মুখের মধ্যে যে মুখের সাইডে যে টনসিল থাকে, ওই টনসিলটা অপারেশন করছিল। ও অপারেশনের সাথে ওইখানে দাগটা বেশি এখনো রয়েছে, মানে আমার বোনের। তো এই দাগের জন্য কোনো আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহৃত, যে একটু বড় লাগতে, বেশি ছোট না, বড় আকারে আছে, কোন কোন প্রোডাক্ট গুলা ইউজ করা যায়? জ্ঞানজি সাবান, তারপরে হচ্ছে রেগুলার ইউজ করবে। আরেকটা হচ্ছে এগুলো আসলে খুব লং টাইম ইউজ করা লাগে, তো তাড়াতাড়ি রেজাল্ট পাবেন যে তা না। আর সেকেন্ড হচ্ছে টিটি ক্রিম, টুথপেস্ট আর বেবি অয়েল একসঙ্গে মিক্সড করে মেসেজ করে দিবে। আর বেবি অয়েলটা গোসলের পরে যেই জায়গায় স্পট এখানে মেসেজ করবে। এটা সময় লাগবে, অনেক সময় লাগবে, আস্তে আস্তে লাইট হবে। এত তাড়াতাড়ি যাবে না। আরেকটা হচ্ছে দাগটা যদি এরকম হয় উঁচু হয়ে আছে, উঁচু, বুঝতে পারছেন? একটা হচ্ছে স্কিনের সঙ্গে মিশা দাগ, আরেকটা নিচু হয়ে গেছে, ওইটা মানে একটু, মানে যেরকম একটা গর্ত করলে যেরকম হয়, ওই এটা একটু সাময়িক, মানে 1-2 মিলি এরকম নিচেও আছে। মানে এটা কি ধরেন অন্য জায়গা থেকে একটু উঁচু, হাত দিয়ে ফিল করা যায়? না না, এটা নিচু আছে, যে জায়গাটা গর্ত ওই জায়গাটা নিচু আছে, আর মুখের পুরো ফেসেও নিচু আছে ওই জায়গাটা। এটা কিলয়েড, ওই জায়গা কি মানে কেটে অপারেশন করা হয়েছিল? না লিডার, এটা হচ্ছে ওনাকে একটা আমাদের গ্রাম অঞ্চলের ভিতরে যে কোনো মহিলা একটা ঔষধ দিয়েছে, যে ওষুধটা হচ্ছে মতলব আমাদের যে শাকলতা এগুলা দিয়ে একটা ওষুধ বানানো হয় মহিলারা,
ওই ওষুধটা দেওয়ার সাথে সাথে ওই টনসিলটা মানে বাতিল হয়ে গেছে, তারপরে এটা নিজে ফাটে বের হয়ে গেছে, কিন্তু ওই জায়গাটা গর্ত হয়ে গেছে। এখন মেয়ে মানুষ তো একটু দেখতে বিশ্রী তাহলে লাগছে। এটা শোনেন, বুঝতে পারছি আমি, এটা আপনাদের প্রথম ভুল হইছে এই চিকিৎসাটা। দ্বিতীয়টা হচ্ছে ওর এই জিনিস, এটা স্কিনের ডাক্তার দিয়ে লেজার ট্রিটমেন্ট অথবা অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মাধ্যমে এটা সলিউশন করতে হবে। সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনারা একটা মেল ট্রিটমেন্ট করছেন। হ্যাঁ, এখানে আমি যে প্রোডাক্ট গুলো বলছি এই ক্ষেত্রে এগুলা কাজ করার সম্ভাবনা খুবই কম, তারপর আপনি ইউজ করে দেখতে পারেন। এই ভুলগুলো কখনোই করবেন না, গ্রাম্য গ্রাম্য মানুষ দিয়ে, আনএডুকেটেড হাতুড়ে মানুষ দিয়ে চিকিৎসা করা। জি জি লিডার, ওই সময় তো ছোটবেলায় মানে ওরকম আমরাও ছোট ছিলাম, বোনটা তো এখন যাক, বড় আজকে থেকে হয়েছে। এবার পেশেন্ট এখানে যারা আছেন কখনোই ডিএক্সএন এর জিনিস ছাড়া বাহিরের কোনো উল্টা পাল্টা ঝাড়ফুঁক মানে ফালতু চিকিৎসাগুলো নিবেন না, যেই ক্ষতিটা আপনি কখনোই রিকভারি করতে পারবেন না। ঠিক আছে? জি জি, তাহলে এখন মানে সাধারণত ট্রিটমেন্ট ভাবে কি কি ব্যবহার, কেন যে সব টিটি ক্রিম? এটাতে আসলে ওইরকম রেজাল্ট আসবে কিনা সন্দিহান। আপনি ডার্মাটোলজিস্ট একজন দেখাইতে হবে স্কিনের, কারণ যেই কথা বলছেন এটা আসলে কঠিন কঠিন। আচ্ছা। তারপরও আপনি ইউজ করে দেখেন। গ্যানোজি সাবান রেগুলার ইউজ করবে। সেকেন্ড হচ্ছে টিটি ক্রিম, গ্যানোজি টুথপেস্ট, বেবি অয়েল একসঙ্গে মিক্সড করে রাতের বেলা দিয়ে ঘুমাবে। দিনের বেলা গোসল করার পরে বেবি অয়েলটা ওই জায়গায় 2 থেকে 3 মিনিট ম্যাসেজ করবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, আমাদের লাস্ট প্রশ্ন আমরা নেব জান্নাত জাহান আপুর কাছ থেকে। আপু, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, আপনি আনমিউট হয়ে প্রশ্ন করুন। জি, অসংখ্য ধন্যবাদ ক্রীড়া আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আপুর কাছে আমার প্রশ্ন হচ্ছে, দুইটা প্রশ্ন থাকবে। আসলে প্রশ্ন তো অনেক থাকে, এত কিছু তো করা যাবে না, যাই হোক। তো ফার্স্ট টাইম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আপু স্কিনে হচ্ছে আপনার একজন হচ্ছে আমার এক আপু, স্কিনটা হচ্ছে আপনার একেবারে অয়েলি এবং সেখানে অনেকগুলো ব্রণ হয়েছিল, ব্রণের দাগগুলো একেবারে কালো, মানে ওগুলো দেখে মনে হচ্ছে যে মেস্তায় পরিণত হয়েছে, মানে ব্রণের দাগগুলো মেস্তার মতো লাগতেছে। আর নাকের উপরে রেক সিস্টেম একটা কালো মানে একদম দাগ পড়ে গেছে, যেটা দেখতে আসলে একেবারে বিশ্রী একটা ব্যাপার লাগে। এর জন্য আমি ডিএক্সএন এর কি কি প্রোডাক্ট তাকে সাজেস্ট করতে পারি? মালয়েশিয়ার সাবান, মালয়েশিয়ার পাপায়া স্ক্রাব। মালয়েশিয়ার সাবান 3 থেকে 4 মিনিট মুখে দিয়ে রাখবে। পাপায়া স্ক্রাব সপ্তাহে 3 দিন ইউজ করবে। রাতে হচ্ছে গ্যানোজি সাবান, গ্যানোজি সোপ টুথপেস্ট যেটা, সেটা একদমই পাতলা করে পানির সঙ্গে মিক্সড করে এফেক্টেড এরিয়া গুলাতে দিবে। আর সে যদি ক্যাপেবল হয়, হ্যাঁ, তাকে স্পিরুলিনা পাউডারটা, এখানে তাহলে ওর যে অবস্থা সেক্ষেত্রে একটু স্কিন কেয়ার পুরা সিরিজটাই নেওয়া উচিত। গ্যানোজি মানে স্পিরুলিনা যে পাউডারটা, সেটা হচ্ছে সপ্তাহে 4 দিন ফেস প্যাক হিসেবে মুখে দিবে পানির সঙ্গে মিক্সড করে। ঠিক আছে? আর জি জি আমাদের যে অ্যালোভেরা সিরিজটা তার স্কিনের জন্য স্যুট করবে না। এই সিরিজের যদি মিনিমাম ডে ক্রিমটা আর টোনারটা নেওয়া যায়, একটা ভালো রেজাল্ট আসবে। অথবা এখানে তো আসলে জিনিসগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। প্রথম দিকে তুমি যেটা করতে পারো, ওকে গ্যানোজি সাবান মাস্ট। সেকেন্ড হচ্ছে রাতের বেলা গ্যানোজি যে টুথপেস্টটা পানির সঙ্গে মিক্সড করে পুরা স্কিনে চোখের এরিয়া ছাড়া পাতলা করে দিয়ে রাখবে। যদি এমন হয় যে স্কিনটা বার্ন হয়ে গেছে, পুড়ে গেছে, কালচে কালচে হয়ে গেছে, তখন এটা গ্যাপ দিয়ে দিয়ে দিবে। আর ম্যাসেজ অয়েল দিয়ে 2-3 মিনিট মেসেজ করবে। এটা খুব ইম্পর্টেন্ট। মেসেজ অয়েল দিয়ে মেসেজ করলে স্কিনের 7টা লেয়ার থাকে, লেয়ার ভেদ করে মেসেজ অয়েলটা যায়, আস্তে 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 স্কিন ব্রাইট হয়। আর দিনের বেলার জন্য মিনিমাম ওকে যদি বুঝিয়ে তুমি ডে ক্রিমটা দিতে পারো, খুব ভালো কাজে দিবে। আস্তে আস্তে স্পট গুলো রিমুভ হয়ে যাবে। প্রথম দিকে ব্রণ একটু বাড়তে পারে, আবার ব্রণ আবার কমে যাবে। হ্যাঁ, বেশি ব্রণ বেড়ে গেলে, ইনফেকশন হইলে সেক্ষেত্রে আমি ওর সাথে ড্রাগ দেই, বাট এটা পেশেন্ট না দেখে বলাটা খুব মুশকিল। শাকসবজি বেশি করে খাবে, বেশি করে পানি খাবে, আর ব্ল্যাক কফিটা রেগুলার খাবে। জি আপু, অসংখ্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের আসলে অনেক মানে ছেলেদের বা হচ্ছে অনেক বয়স্ক মানুষ, ধরেন আপনার 35-36 বছর বয়স হবে, 36-37 বছর, এই বয়সে একজন লোকের হার্নিয়ার প্রবলেম হলে তাকে আমরা কি ধরনের প্রোডাক্ট, আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট সাজেস্ট করবো? হার্নিয়ার প্রবলেম এটা মানে এতটা হার্নিয়া প্রবলেম মানে চোখ বন্ধ করে অপারেশন, অন্য কোনো ট্রিটমেন্ট নাই। এখন হার্নিয়া যেন ডেভেলপ না হয় সেটার জন্য খেয়াল রাখতে হবে। হার্নিয়া ডেভেলপ হওয়ার অনেক কারণ আছে, সেই কারণগুলো আগে জানতে হবে। হার্নিয়া এবং পিত্তে পাথর অতিরিক্ত হয়, এগুলার অপারেশন ছাড়া কোনো ওয়ে নাই।
কিন্তু প্রিভেনশন মেনটেন করতে হবে। তো এটা তো আজকে আমি বলতে পারবো না যে কেন হার্নিয়া যেন না হয় কি করা যায়। সেটা যদি কখনো আরেক কোনো মিটিং সুযোগ হয় তখন বলবো। আর অনেকে হয়তো বা কোশ্চেন করছে, একটা কমন জিনিস পাওয়া যায় পাইলস এর জন্য, গেজের জন্য কি করা। আসলে পাইলসটা দুই ধরনের হয়, একটা হচ্ছে বাহির দিকে রুগী হাত দিয়ে ফিল করতে পারে, তার এক্সট্রা একটা কিছু ফিল হচ্ছে। আরেকটা হচ্ছে তার বাথরুম করার সঙ্গে রক্ত আসে ভিতর থেকে। পাইলসের আসলে কয়েক ধরনের চিকিৎসা আছে। একটা চিকিৎসা হচ্ছে সবার জন্য, সব পাইলসের রোগীদের অথবা গেজের রোগীদের জন্য কমন। এটা হচ্ছে প্রত্যেকবার বাথরুম করার পর 1 বোল গরম পানিতে একটা যদি যারা বাংলাদেশে থাকে তারা হচ্ছে এটা লিখে রাখেন, বায়োডিন 10% সলিউশন দিয়ে 20 মিনিট বলে বসে থাকবে, মাস্ট। এটার কোনো অল্টারনেটিভ নাই। দ্বিতীয়ত হচ্ছে হাই ফাইবার ফুড খাবে। যাদের বাথরুম কঠিন হয় ওরা হচ্ছে মাইক্রোভেজি খাবে। এখন পাইলস হইলি মাইক্রোভেজি দিব, এটা ভুল। বুঝতে হবে কার কি সমস্যা। তার কি কনস্টিপেশনের সমস্যা, না লুজ মোশনের সমস্যা, তার কি টেনশন স্ট্রেস থেকে বাথরুমের জায়গাটা ব্যথা করতেছে, নার্ভের ইস্যু কিনা, এগুলো কিন্তু অনেক কিছু বোঝার আছে। তো ওই হিপ বাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাশাপাশি হচ্ছে আমি আরডিজিএল, মরিঞ্জি জুস আর বাহিরের জিনিসের মধ্যে চিয়া সিড আর ইসবগুলের ভুসি সঙ্গে মরিঞ্জি জুস মিক্সড করে খেতে বলি সকালে বিকালে 2 বেলা। আর প্রতিদিন হিপ বাথ নেওয়া আর আরডিজিএল খাওয়া। ঠিক আছে। আর যাদের বাথরুম খুব কঠিন থাকে ওদেরকে হচ্ছে মাইক্রোভেজিটা সাজেস্ট করি। মাইক্রোভেজিটা খেলে এটার মধ্যে যেহেতু অনেক ধরনের হার্বস আছে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে। বাট হিপ বাথটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, হিপ বাথটা এই যে গরম বলে 15 মিনিট বসে থাকা। আর হাই কমোড ইউজ করা সম্পূর্ণ নিষেধ। এখন হচ্ছে হাই কমোড অনেকের দেখা যায় কে লো কমোড নাই, কি করা যায়? এমন একটা টুল কিনতে হবে যেটা কিনা আপনার লো কমোডের বসার মতো পজিশন তৈরি হবে। এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। তো তখন হচ্ছে আপনার বাথরুমটা স্টুলটা পাস হতে কমফোর্ট হবে, ব্লাড যাবে না, অথবা কমফোর্ট ফিল হবে। এবং আমার কিন্তু পাইলসের অনেক রোগী আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওদেরকে কিন্তু আমি এই ট্রিটমেন্টটি দিয়েছি, কিন্তু জাস্ট এটার হিস্ট্রিটা নিয়েছি, তার আসলে কতদিন যাবত কখন কখন আসলে এই প্রবলেমটা হচ্ছে, কখন ব্লিডিং হচ্ছে, নাকি কন্টিনিউয়াস, এইটা হচ্ছে আসলে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ আহ, আপু আসলে অ্যাকচুয়ালি যদি কিছু মনে না করেন, একটা আসলে প্রশ্ন করতে চাচ্ছিলাম। কোনো ওয়েতে আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে? আসলে আমাদের তো আসলে মেইলি অনেক প্রবলেম থাকে যেগুলো আসলে আমরা সবার কাছ থেকে মানে এগুলা হচ্ছে নিতে পারি না, কাছ থেকে আসলে আচ্ছা, পরামর্শটা নিব। এটা হচ্ছে আপনাদের লিডার যদি কেউ মেয়ে থাকে ওইভাবে কাউন্সিলিং করেন। আমি বিভিন্ন গ্রুপে বিভিন্ন ভয়েস দেই। আর এইভাবে তো আসলে আমি কাউকে নাম্বার দেই না, কারণ আমি সবার, অনেকে হয়তো বা হতাশ হয়, আমি কিন্তু ব্যাকও করতে পারি না। আমি জি জি আজকের মিটিংটা আমাকে যিনি হোস্ট উনি অনেক আগে বলেছে, সেই জন্য প্রায় 10-12 দিন আগে। আমি আমার নিজস্ব টিমেও সময় দিতে পারি না, টু মাচ ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে এতগুলা মেসেজ দেখা বলা আসলে কঠিন। তো আপনাদের টিম লিডার যারা থাকে ওদের কাছ থেকে জেনে আমাকে ইয়ে করে দিলে আমি আসলে সলিউশন করে দিব, বলে জি, দিব অসংখ্য কোনটা কি ধন্যবাদ। করবে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলহামদুলিল্লাহ, আমরা প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আমাদের মিটিং প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় লিডার। উনি একজন আসলে প্রফেশনাল মানুষ, উনি ব্যস্ত থাকে, এটাই স্বাভাবিক। এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। অনেকেই হ্যান্ড রেজ করছেন, আমরা দুঃখিত আপনাদের প্রশ্ন নিতে পারতেছি না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার সময় কিন্তু আপনারা আমাদের সাথে ছিলেন। তার মানে আপনারা পিপাসী, আপনারা জানার ইচ্ছে অনেক বেশি। ইনশাল্লাহ ইন ফিউচারে যদি লিডারের কাছে কখনো সময় থাকে আমরা পুরোটা সেশনই প্রশ্ন উত্তর পর্বে নেওয়ার জন্য চেষ্টা করবো, যেহেতু অনেকেই অনেক ধরনের সমস্যার সমাধান আসলে পাচ্ছেন না, অনেকভাবে অনেক প্রোডাক্ট ট্রাই করতেছেন। তো যেটা আমাদের মূল প্রবলেম সেটা হচ্ছে যে আমরা প্রপার প্রোডাক্ট নলেজ না থাকার কারণে এবং প্রপার ওয়েতে ইউজ না করার কারণে কিন্তু আমাদের প্রবলেম হয়। এবং আমরা আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমরা প্রোডাক্টগুলোর উপরে ট্রাস্ট নিতে পারি না, যেটা আমাদের লিডার বারবার বলেছেন যে লং টার্ম প্রসেসে কিন্তু প্রোডাক্টগুলো ইউজ করা দরকার। যেমন আমি যখন বিজনেস শুরু করেছিলাম লকডাউনের সময় 2020 সালে, হ্যাঁ, অথবা 2019-এ শেষের দিকে, কিন্তু আমি প্রোডাক্ট প্রায় 70,000 টাকার প্রোডাক্ট একসাথে কিনছি 6 মাসের জন্য, আমার আব্বু আম্মুর জন্য। কার মাধ্যমে? আমাদের প্রিয় লিডার নুরুল আফসার স্যারের মাধ্যমে আমি বাংলাদেশে পাঠিয়েছিলাম। তো তারপরে 6 মাস আমার ফ্যামিলি ইউজ করার পরে যখন আমাকে রিভিউ দিয়েছে, 6 মাস পরে আমি 2020 সালে গিয়ে বিজনেস শুরু করেছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি সিরিয়াসলি আছি, ইন ফিউচারও থাকবো আপনাদের ভালোবাসায়।
আপনারাও নিজেরা প্রোডাক্টগুলো বেশি বেশি ইউজ করবেন। নিজেরা যখন রিভিউটা নিতে পারবেন, নিজের মধ্যে নিজের ফ্যামিলিকে ব্যবহার করার পরে যদি আপনি নিজেরা রিভিউগুলো নিতে পারেন, তাইলে কিন্তু আপনাদের বিজনেস অনেক দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের স্পিকারে যারা ছিলেন, স্পেশালি আমাদের মার্দিয়া তন্নু আপু এবং আমাদেরকে লিঙ্ক দিয়ে যিনি সহযোগিতা করেছেন সাইফুল ইসলাম আনোয়ার ভাই, ওনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএসএনের সাথে থাকেন। সবার সুস্থতা এবং সফলতা কামনা করছি। শেষ করে দিচ্ছি আজকে এখানেই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।